সব কিছু বুঝতে এক্সপার্ট হতে হয় না। ধরো কেউ আউ গুণে হাত দেয়নি কখনো, তাই বলে কি সে আউ গুণের তাপ বুঝবে না? কিংবা জলে ডুবেনি বলে কি জানা যায় না ডুবে গেলে শ্বাস বন্ধ হয়ে আসে? একটা লোকের মুখভঙ্গি, চোখের দৃষ্টি বুঝিয়ে দেয় তার মনের কথা। কোনো দৃষ্টিতে শ্রদ্ধা, আর কোনো দৃষ্টিতে শুধুই ভোগের ছায়া। এতটুকু বোঝার ক্ষমতা উপরওয়ালা আমাকে দিয়েছেন। ওই আত্মবিশ্বাস নিয়ে শেষোক্ত কথাটা বলে থামল নীরব। পরমুহূর্তেই ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, পচা গন্ধ চিনতে হলে পচা হওয়ার সার্টিফিকেট লাগে না। এবার তোমার ভুল ধারণা ভেঙেছে। আমাকে সেই সব ঠান্ডা শরবতের দলে মিলাবে? উহুম, মিলাবো না। বুঝতে পেরেছি। গুড ও আকাশে থালার মতো মস্ত বড় চাঁদটা রূপলি আলো ছড়াচ্ছে। বাস ছুটছে, মনে হচ্ছে চাঁদটাও পাল্লা দিয়ে ছুটছে। প্রত্যাশা জানালার সাথে মাথা ঠেকিয়ে জিজ্ঞেস করল আলতো স্বরে, ঘুমাবেন না? হুম। প্রত্যাশা, যা যা বললাম মনে যেন থাকে। কোনো রং যেন না হয়। দেখে শুনে থেকো। বাই। বাই। ঘণ্টা তিনেক যেতে না যেতেই মাঝের সিটে বসা কোয়েল নড়েচড়ে উঠে বলল, এই যে ম্যাডাম, আপনি এখন উঠে এখানে আসুন। আমাকে একটু জানালার ধারে বসতে দিন, খুব হ্যাপি করিডোরের সাথে লাগোয়া সিটে। বেচারি ঘুমিয়ে পড়েছে। বাসের ঝাঁকুনিতে মাথাটা ওর এদিক ওদিক ধুলে পড়ছে। কানে এয়ারপড গুজে গান শোনায় মশগুল প্রত্যাশা। প্রত্যাশার সাড়া না পেয়ে কোয়েল হাত ধরে নাড়া দিতেই প্রত্যাশা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাল। কোয়েল কথাটা পুনরায় বলতেই প্রত্যাশা বলল, যেখানে বসে আছিস সেখানেই থাক না। আবার সিট অদলবদলের কি আছে? কোয়েল চাচাছোলা স্বরে বলল, এই না না, চলবে না। অদলবদল করে তিনজনই জানালার পাশে বসো। হ্যাপিও বসবে। এখন আপাতত আমি বসব, ঘু হ্যাপি হলে বিনা বাক্য বয়ে কথা শুনত। এই ঘাটতাটা কোয়েল শুনবে না। তাই আর দ্বিরুক্তি না করে মাঝে বসল প্রত্যাশা। হ্যাপির মাথাটা ঠিক করে সিটের উপর আলতোভাবে রাখল। মাঝে বসে কেমন চিপায় পড়ার মতো লাগছে। যদিও সিটগুলো বড়বড়ি, তবুও জানালার ধারে বসার মতো মজা নেই। দুষ্টু বুদ্ধি আটে প্রত্যাশা। এক হাতে মুখ চেপে বমি পাচ্ছে, অ্যাক্টিং শুরু করল। কোয়েল চেঁচিয়ে উঠল, ইয়া আল্লাহ! প্রত্যাশা, কি সমস্যা? কি হলো তোর? প্রত্যাশা হাত দিয়ে মুখ চেপে ইশারায় বোঝাতে শব্দ করল। এমন ভমি করছে মনে হচ্ছে এই বুঝি কোয়েলের গা ভরে গলগল করে বমি করে দিবে। কোয়েল তড়িঘড়ি করে উঠে প্রত্যাশাকে জানালার পাশে বসতে দিতে দিতে বলল, এই দাঁড়া। আমার গা ভরে বমি করে দিস না আবার। জানালা দিয়ে কর বোন আমার। প্রত্যাশা সিটে আয়েশ করে বসল। মিনারেল ওয়াটারের বোতল নিয়ে ঢকঢক করে পানি পান করল। হাসতে হাসতে বলল, অ্যাক্টিংটা কেমন ছিল দোস্ত? কোয়েল এক হাতে প্রত্যাশার বাহুতে চাপড় মেরে বলল, ফাজিল, হারামি একটা। এদের দুটোর তাণ্ডবে হ্যাপির ঘুম ছুটে যায়। হ্যাপি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আহা, সিনেমার নায়িকা রে। অন্যকে হারামি বলছে কি? পরপর দুজনকে উদ্দেশ্য করে ঝাঝালো কণ্ঠে বলল, এই তোরা দুজনে কি শুরু করেছিস বলতো? ষাঁড়ের মতো গুতোগুতি করছিস কেন? আমার ঘুমটা দিলি ভেঙে। নাস্তা রেডি করে নীরবের রুমে আসলেন নিহারিকা। নীরব রেডি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে কোমরে বেল্ট লাগাচ্ছে। নিহারিকা গম্ভীর মুখে এসে বেডশিটটা ওয়াশের জন্য তুলে নতুন কাঁচা বেডশিট পারতে পারতে বললেন, ছেলেদের বিয়ে দিয়ে মানুষ একটু আরামায়েশে থাকে। ছেলের বুজেদের উপর সংসারের দায়িত্ব দিয়ে সংসারের ঝামেলা থেকে মুক্তি পায়। কিন্তু আমার হয়েছে পোড়া কপাল। তিনটে ছেলের বুয়ের একটাও সংসারই না। এক একজন এক এক ধাঁচের। মেঝজনের কথা না হয় বাদই দিলাম। বর্জন 8টা পার হয়ে গিয়েছে, এখনো জাগেনি। সেও যে সাংসারী না এতদিনে ঢের বুঝেছি। আর ছোটজনের কথা ভাবলে তো আমার ফাপড় ঠেকে। ও মেয়ে যে কেমন সংসার করবে তা আমি আগেই বুঝে নিয়েছি। কি শর্মিলা বাবার বাড়ি ঘুরতে গিয়েছে, পরিটাও ছুটিতে। একা একা এতগুলো মানুষের নাস্তা রেডি করা, তারপর সবকিছু গোছগাছ করে রাখতে নিহারিকা তিতিবিরক্ত হয়ে আক্ষেপ ঝাড়লেন। হতাশ শ্বাস ফেলে পরপর নীরবকে শুধালেন, নীলা রাতে বলল প্রত্যাশা নাকি কুয়াকাটা গিয়েছে। তুই জানিস? হ্যাঁ গু। বাহ, ভালোই। অতদূর একলা ছাড়লি? আবার আমাদেরকে জানালি না পর্যন্ত। জানাবি কেন? মা তো বারণ করত। মা তো সকলের খারাপ চায়। নীরব মৃদুস্বরে বলল, কলেজ থেকে সবাই যাচ্ছে, ওর শখ। আর স্কুল কলেজ ভার্সিটি লাইফে সবাই পিকনিকে যেয়ে থাকে। এটাকে আমি খারাপ নজরে দেখি না গি। সে যায় ঠিক আছে, কিন্তু এখানে সমস্যা হলো প্রত্যাশাকে নিয়ে। কেমন তিডিং বিডিং করে চলাফেরা করে, বুদ্ধিশুদ্ধি একেবারেই কম।
তাই দুশ্চিন্তা হয়। নীরব প্রসঙ্গ এড়িয়ে যেতে তাড়া দিয়ে বলল, অফিসে তাড়াতাড়ি যেতে হবে। নাস্তা করব। নিহারিকা সহসাই বলে উঠলেন, এড়িয়ে যাচ্ছিস? শুনতে হয়তো খারাপ শোনাবে, তবে তোর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয়। আমার এত শিক্ষিত, এত যোগ্য ছেলের সাথে তোর বাবা যে কি দেখে ওই অবুঝ মেয়েটার সঙ্গে বিয়ে দিল, তা আমি আজও ঠাউর করতে পারি না। আদতেও ওর কোনোদিন বুদ্ধিশুদ্ধি হবে কি না আল্লাহ মালুম। সবাই ছোট বলে হেসে উড়িয়ে দিলেও আমি তা পারি না। আমি জানি তুই যথেষ্ট বুঝদার, মানিয়ে নিয়ে চলছিস, কোনো কথার সৃষ্টি হতে দিচ্ছিস না। নীরব মায়ের কাজ জড়িয়ে ধরে হেসে বলল, মা তুমি শুধু শুধু চিন্তা করো না তো, অমন কোনো সমস্যা নেই। প্রত্যাশা একটু বোকাসোকা, ইম্যাচিউর, তবে খুব সহজ সরল, ভালো মনের মেয়ে। তুমি দেখো বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি বাড়বে। ও এখনকার মতো পাগলামি করবে না। মনের কথাগুলো মনেই রেখে দিলেন নিহারিকা, আর বাড়তি কথা বলেলেন না। তবে ওই মেয়েকে নিয়ে ভাবলেই ছেলের ভবিষ্যৎ অন্ধকার দেখেন নিহারিকা। একটা সংসারী মেয়ে হতে হলে বুঝদার হতে হয়, আর ওই মেয়ে তো অবুঝপনার শীর্ষে। আচার আচরণে ছেলে মানুষই। আকাশটা মেঘলা মেঘলা, রোদের তেজ কম। সময়টা গ্রীষ্মকাল হওয়ায় ঝড় বৃষ্টির কথা বলা যায় না। টিচারেরা উদ্বিগ্ন। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সাথে ঝড়ো হাওয়াও বইতে পারে। সব স্টুডেন্টদের বারবার সতর্ক করছেন কেউ একা যেন দূরে না যায়। আবহাওয়া এমন তেমন দেখলেই সবাই যেন হোটেলে উঠে পড়ে। আশেপাশে নারকেল গাছের সারি, দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা চারিপাশে। কেউ সমুদ্রের পানিতে ভিজছে, কেউ ভেজা বালুর উপর দিয়ে হাঁটছে, কেউ বা ফটো তুলতে ব্যস্ত। প্রত্যাশা সমুদ্রের পানির দিকে মুগ্ধ আঁখি উগলে তাকিয়ে আছে। পানির খুব কাছে ও দাঁড়িয়ে, একটু পরপর পানি এসে পা ছুঁয়ে দিচ্ছে। পানিতে নামতে মনটা আকুপাকু করছে, তবে নীরবের নিষেধাজ্ঞা উপেক্ষা করতে পারছে না। আর এতে তো লোকজনের ভিড়ে একটা মেয়ে ভেজা কাপড়ে না থাকাই সব দিক দিয়ে বেটার। তাই ইচ্ছেটাকে বিশাল খোলা আকাশের নিচে উড়িয়ে দিল। কোয়েল আর হ্যাপি দাঁড়িয়েছিল। রোহান একটানে টি শার্ট খুলে কোয়েলের হাতে ধরিয়ে বলল, গোসল করব, টি শার্ট ধর, ভিজে না যেন। নাহিদও সেইম কাজ করল। নাহিদ পানিতে নামবে তখন চেঁচিয়ে বল হ্যাপিকে, ওই জুতো জোড়া দেখিস, কেউ যেন চুরি টুরি না করে। হ্যাপি মুখ বাড়ি মেয়ে খিরে বলল, আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, আরেকজনের জুতো পাহারা দিব। আর তোর ওই খডম মার্কা জুতোকে নিবে ভাই? ফ্রিতেও তো নিবে না। সাউন্ড বক্সে গান বাজছে, গোল হয়ে অনেকে দাঁড়িয়ে, মেয়েরা নাচ করছে। ছেলেরা এখন প্রায় সব কটাই গোসল করতে নেমেছে। প্রত্যাশা হাঁটু ভেঙে বসে, এক হাতে ভেজা বালুর উপর আঁকিবুকি করছে, অন্য হাতে ফোন কানে চেপে। নীরব স্বস্তির নিঃশ্বাস ফেলে ওপাশ থেকে বলল, যাক, এভাবে বাকি সময়টা ভালোভাবে কেটে গেলেই হয়। খুব টেনশনে ছিলাম। এখন টেনশন হচ্ছে না? হচ্ছে, বাট একটু কম। দূর থেকে কোয়েল উচ্চ স্বরে বলল, প্রত্যাশা, আমরা ওখানে যাচ্ছি, ওরা ডান্স করছে, তুই কথা বলে আয় জলদি। প্রত্যাশা ব্যস্ত স্বরে ঘন ঘন বলল, শুনুন, এখন রাখছি, ওরা সব নাচছে, ভিডিও করতে হবে, পরে কথা বলব। নীরব তৎক্ষণাৎ বলে উঠল, শোনো, ভিডিও করবে, নাচ দেখবে, দ্যাটস এনাফ, ভুলেও জয়েন করবে না। কি? আমি তো নাচব বলে এতক্ষণ মনে মনেই প্র্যাকটিস করলাম। প্র্যাকটিসের মতো মনে মনেই ডান্স করে নাও। ধুর, তাই আবার হয় না কি? ভেবেছি কুচু কুচু গানে ডান্স করব। কুচু কুচু সেটা আবার কোনো গান? আরে আপনি দেখি কিছুই জানেন না। নোরা ফাতেহির দিলবার দিলবার গান। ডান্স করার খুব শখ হলে আমার সামনে করো, আমি মাইন্ড করব না। এখন এই শখ এখানেই খতম করো। প্রত্যাশা মুখটা শুকনো করে বলল, ঠিক আছে, ডান্স করব না, তবে দেখবে এখন। রাখছি। ঠিক আছে। কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড সি রিসোর্ট কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র 1-2 মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। এটা বিলাসবহুল হোটেলের মধ্যে অন্যতম। হোটেলটায় আধুনিক সুযোগ সুবিধা, কনফারেন্স হল, নিজস্ব রেস্টুরেন্ট সহ 2-4 ঘন্টা সার্ভিস রয়েছে। রুম থেকে সি ভিউ উপভোগ করা যায়। সার্থকরা গতকাল এসে উঠেছে। প্রীতির চোখে রোদ চশমা, হাতে একটা ডাব, স্রোতে ঠোঁট ছুঁয়ে স্বাদ নিচ্ছে। সার্থকের গলায় ক্যামেরা, ক্যামেরায় সুন্দর সুন্দর দৃশ্য বন্দী করছে। অদ্রিকা মেয়েটি ভারী মিষ্টি আর মার্জিত বেশভূষায়, গায়ে শুভ্ররঙা 3 পিস।
এক হাতে পানি নেড়ে চেঁচিয়ে বলল, সার্থ শুধু কি প্রকৃতির ছবি তুলবি? আমাদের চোখে ধরে না। জলদি সুন্দর করে 2-4টে ছবি তুলে দে। কি সার্থক মৃদু হেসে বলল, ওয়েট। ও অদ্রিকা পোজ দিতে থাকে। পরপর বলল, দাঁড়া, প্রীতিকে ডাক দেই। এই বলে এক হাত উঁচিয়ে জোরে চিৎকার করে ডাকল, এই প্রীতি, এদিকে এসো। বাতাসের শব্দটা ছড়িয়ে পড়ল। সার্থক ক্যামেরা তুলে ছবি নিবে, এমন সময় ভ্রু কুঁচকে গেল। ক্যামেরায় কাজ শব্দ হলো, ছবি উঠল। সার্থক ঘুরিয়ে দেখল। অবিশ্বাস্য ঠেকল। প্রত্যাশা যেতে বসে প্রীতি ডাকটা শুনে এদিকে ঘাট ঘুরায়। সেই মুহূর্তে অদ্রিকার পাশ দিয়ে যাওয়া প্রত্যাশার ছবিও ক্যামেরায় বন্দী হয়। সার্থক ক্যামেরা ধরে রাখায় মুখটা পুরোপুরি দেখা যায় না। প্রত্যাশা ত্রস্ত পা চালিয়ে যাওয়ার দরুন অতটা খেয়ালও হয় না। প্রীতি হাতের ডাব ছুঁড়ে এগিয়ে আসতে থাকে। প্রত্যাশাও যাচ্ছিল। ঠিক সামনাসামনি দুজনে পড়ে। দুজনের পায়ে থেমে যায়। দুজন দুজনের মুখের দিকে চেয়ে রায়। প্রত্যাশা অবচেতনে আওড়ায়, আরে প্রীতি জিনটা যে তৎক্ষণাৎ অদৃশ্য হাতে 2 গাল চাপটে মনে মনে বলে, প্রত্যাশা, তোবা তোবা। এসপি সাহেব তো সম্মান প্রদর্শন করতে বলেছেন। অগোচরেও নাম ধরে বলতে নিষেধাজ্ঞা জারি করেছেন। রোদ চশমটা কপালের উপর তুল প্রীতি। সরু চাহানিতে কয়েক মুহূর্ত চেয়ে থেকে পরপর ঠোঁটে কোমল হাসি টেনে বলল, কি আশ্চর্য তুমি এখানে? প্রীতির মুখে হাসি, কোমল স্বর, সৌজন্যতা প্রত্যাশাকে বিস্মিত করল। মুখের দুটো ভালো কথাই সেদিনের প্রীতি আর আজকের প্রীতির মাঝে বিস্তর ফারাক তৈরি করে মুহূর্তেই। প্রত্যাশা মুখে সরল হাসি নিয়ে বলল, কলেজ থেকে ট্যুরে এসেছি। আপনি এখানে? ইচ্ছে? ইচ্ছে কোথায়? আমি ভাইজা আর ওর ফ্রেন্ডদের সাথে এসেছি। লং জার্নি, এতটা দূর, তাই ইচ্ছেকে আনা হয়নি। ইচ্ছে বাসায়। খুব প্রত্যাশার মুখের হাসি মিলিয়ে আসল। ভাবল, বাপরে মেয়েকে রেখে ঘুরতে এসেছে। ভাবা যায়। প্রত্যাশার ভাবনার ছন্দপতন ঘটল মেয়েলি মিষ্টি কোমল কণ্ঠে, প্রীতি, কি হলো দাঁড়িয়ে গেলে যে? তুমি চিনো ওনাকে? অদ্রিকা ককদম এগিয়ে এসে জিজ্ঞেস করল। প্রীতি মিষ্টি হেসে প্রত্যাশাকে বলল, চলো মিট করিয়ে দিই। পরপর অদ্রিকার দিকে তাকিয়ে বলল, অদ্রি আপি ও প্রত্যাশা আমার বর জায়ের বোন। প্রত্যাশার ভ্রুজোড়া কুঁচকে গেল। বিটবিট করল, আরে বর জায়ের বোন না বলে সরাসরি ছোট যা বললেই তো হয়। কাছের সম্পর্ক রেখে দূরেরটা টানছে কেন? আজব তো। প্রত্যাশার মুখের দিকে চেয়ে ভেঙে ভেঙে বলল প্রীতি, ওর অবশ্য আরেকটা পরিচয় আছে। সেটা হলো এসপি নীরবের বউ। প্রত্যাশা অবচেতনে আওড়ায়, যাক বাবা, এবারে তাও ঠিক আছে। ওনার মনে আছে দেখছি। আমি ভেবেছিলাম ভুলে টুলে গেছে মেবি। অদ্রিকা মিষ্টি হেসে সৌজন্যতা করল। কথার ফাঁকে যখন শুনল ওদের এইচএসসি ব্যাচ এসেছে, আচমকা অদ্রিকা আশ্চর্যান্বিত হয়ে বলে উঠল, তুমি এবার এইচএসসি দিবে? তুমি দেখতেও তো আরও বাচ্চা আদুরে টাইপের। ওহ মাই গড, নীরব একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। প্রত্যাশার রাগ হল। মনে মনে ঝাড়ল, যেভাবে বলল মনে হচ্ছে আমি যেন ফিডার খাওয়া বাচ্চা। কোনো দিক দিয়ে আমাকে বাচ্চা লাগছে? আমার কয়েকটা ফ্রেন্ডেরও তো বিয়ে হয়েছে। 2-1 তো আবার বাচ্চা কাচ্চা পয়দা করেও ফেলেছে। সেখানে এসপি সাহেব আমাকে বিয়ে করলে তোদের কিসের এত সমস্যা? প্রীতি বলল, নীরবের বাবা মানে আমার শ্বশুরের থেকে প্রেশার ছিল, তাই বোধহয় নীরব বিয়েতে দ্বিমত করেনি। শ্বশুর মশাই বয়স্ক, তারপর অসুস্থ। বুঝতেই পারছো আপু। অদ্রিকা মাথা নেড়ে বলল, ও আই সি গ। নীরব আপনাকে বলেছে এটা? কথাটা জিভের ডগায় এলেও প্রত্যাশা কোনো রকমে নিজেকে সামলে নিল। নীরব তো আবার তার ভাবি প্লাস পেয়ারের ফ্রেন্ডকে সম্মান দিয়ে কথা বলতে বলেছে। তাই মনে জমা প্রশ্ন ঠেসে রাখল এক কোণে। প্রত্যাশা মুখটা ভার করে বলল, আমি আসছি। আমার ফ্রেন্ডরা খুঁজছে হয়তো। প্রীতি তৎক্ষণাৎ বলল, তুমি আমাদের সাথে থাকতে পারো। আমরাও তো ঘুরতে এসেছি। একসাথেই না হয় ঘুরলাম ফিরলাম। প্রত্যাশা ইতস্তত স্বরে বলল, আসলে আমি ফ্রেন্ডদের সাথে এসেছি। ওদের ছাড়া ঘুরলে ওরা মন খারাপ করবে। আর আপনারা আমার বর। বরদের ভেতর ছোট আমিটাকে বড্ড বেমানান লাগবে। যাই হোক আপু, বলার জন্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তবে তোমার সাথে যখন দেখা হলো এভাবে খালি মুখে কি করে ছাড়ি? তুমি পর নাকি আমার? একসাথে না থাকলেও সম্পর্ক তো আর ধুয়ে যায় না। আর ছোট যা তো ছোট বোনেরই মতো। তাই যা নয় বড় আপু হিসেবে বলছি, আজকের লাঞ্চটা আমাদের সাথে করবে কেমন? মিষ্টি করে এতবার বলছে। প্রত্যাশা কিভাবে না করবে ভেবে পাচ্ছে না। দ্বিধাদ্বন্দ্বে ভুগে জড়তা নিয়ে বলল, আসলে আপু, সবার সাথে এসেছি।
এভাবে একলা আপনাদের সাথে স্যার ম্যামেরা এলাও করবে না। একলা ছাড়বে না। প্রীতি ভাবুক ভঙ্গিমায় বলল, ওহো, ঠিক আছে, তবে বিকেলে তো এদিকে থাকবেই। তখন দেখা করো। খুব প্রত্যাশা ঘাট কাত করে বলল, আচ্ছা। কি সার্থক কোনা চোখে একপল তাকিয়ে দৃষ্টি সরিয়ে দীর্ঘশ্বাস ফেল। অদ্রিকা ঠিকই বলেছে, মেয়েটাকে কেমন আদুরে আদুরে লাগে। সার্থক ভেবে পায় না এইটুকু একটা মেয়ের মধ্যে কি এমন দেখেছিল যে এতটা মায়ে ফেসেছে। এই যে চোখ দুটো ফিরিয়ে নিলেও মনটা কি আদৌ ফিরাতে পেরেছে? উহু, পারেনি। আর পারেনি বলেই প্রত্যাশার সরল মুখটা চোখের তারায় ভাসতে লাগল। সার্থক নিজেই নিজেকে ধমকিয়ে উঠল, অন্যের শহরে যার বসবাস, তাকে নিয়ে ভাবাটা শুধুই দোষ নয়, বোকামি, অন্যায়। কিন্তু মন সে তো নীতিবাক্য সহজে মানতে নারাজ। কেমন উস্কিয়ে দিল। ক্যামেরার লেন্সে চোখ রেখে গোপনে দুটো ছবিও তুল। ছবিটার দিকে তাকাতেই ব্যথাতুর হাসি ঠোঁটের কোণে ঠাঁই নেয় সার্থকের। হালকা মেঘলা আকাশ, সাথে ঝিরিঝিরি বাতাস। প্রত্যাশা, কোয়েল আর হ্যাপি খালি পায়ে হাঁটছে কুয়াকাটার ভেজা বালির উপর দিয়ে। প্রত্যাশার পরনে কোমর পর্যন্ত কফি কালারের টপস, আর নিচে স্কার্টের মতন লং বেল্টের ছোট ব্যাগটা কাঁধের এক সাইড দিয়ে আডাআডি করে কোমরের সাথে লেগে আছে। তিনজনের হাতে পেয়ারা খাচ্ছে আর গল্প করছে। ওই তো অদূরে ছাতার মতো ছাউনির তলায় গোল করে সাজানো কাঠের আর ক্যানভাসের তৈরি চেয়ারে বসে আছে প্রীতিরা তিনজন। বালির উপরে রাখা আরামদায়ক চেয়ারগুলো শরীর হেলিয়ে, পা সামনে ছড়িয়ে ওরা কেউ ফোন স্ক্রোল করছে, কেউ চুপচাপ সমুদ্রের ঢেউ দেখছে। মাঝখানে একটা নিচু টেবিল, তাতে রাখা কোমল পানীয়। প্রত্যাশার সাথে আবার দেখা হয়েছে। প্রীতি বসতে বললেও প্রত্যাশা এড়িয়ে যায়। আর প্রত্যাশারা একটু পরেই ঘুরতে যাবে। তারপর সূর্যাস্ত দেখে সন্ধ্যার পরপরই রওনা হবে। কিন্তু আকাশ মেঘলা থাকায় ওদের একটু মন খারাপ। মেঘটা কেটে গেলেই ভালো হয়। হ্যাপির চোখ সেই তখন থেকে আটকে আছে কালো সানগ্লাস চোখে, কালো টি শার্ট আর অফ হোয়াইট 3/4 প্যান্ট পরা ডক্টরের দিকে। হ্যাপি ওদিকে চেয়েই প্রত্যাশার কানের পাশে মুখ নিয়ে চেঁচিয়ে বলল, ও মাই আল্লাহ, ডক্টরটা এত হ্যান্ডসাম। এ রোগীকে সুস্থ করবে কি? এর কাছে গেলে তো রোগীর হার্টবিট বেডে অ্যাটাক ফ্যাটাকও হয়ে যেতে পারে। দেখেছিস তোর ডক্টর বেয়াইকে কি হ্যান্ডসাম? পুরাই চকলেট বয়। খুব প্রত্যাশা ঝাড়ি মেয়ে খিরে বলল, শর্ত তুই। ডক্টর ফক্টরকে দেখার টাইম নেই আমার। আমার এসপি বর কম হ্যান্ডসাম নাকি? এই বলে পেয়ারায় কামড় দিতে গিয়ে বেখেয়াল বসত নিম্নষ্ঠের ডান পাশে কামড় লাগে। প্রত্যাশা তক্ষুনি মৃদু আর্তনাদ করে উঠল, আয়া মা গো লাগল। হ্যাপি, কোয়েল একসাথে শুধাল, কি হলো? প্রত্যাশা আঙুল দিয়ে কামড় লাগা স্থানটা আলতো করে ছুঁয়ে বলল, কামড় লেগেছে কি? কোয়েল হাসতে হাসতে বলল, আহারে, এইটুকুতেই এমন আর্তনাদ করলি? তাও আবার নিজের লাগা কামড়েই। বর যখন আদর করতে গিয়ে কামড় দেয় তখন কি করিস শুনি? হ্যাপি ঠোঁট চেপে হাসছে। কোয়েলের বাহুতে চাপড় মেরে বলল প্রত্যাশা, দিবকটা ফাজিল একটা। আমার বর রাক্ষস নাকি যে কামড় টামুড় দিবে গু? আরে মাথা মোটা, এটা সে কামড় নয় রে। বরের দেওয়া কামড়কে বলে লাভ বাইট। প্রত্যাশা অপ্রস্তুত কণ্ঠে বলল, বাদ দে তো, আমাদের ওরকম কোয়ালিটি টাইম কাটানো হয়নি, তাই আই হ্যাভ নো আইডিয়া। আর আমার বর ওমন রাক্ষস মতো কিছু করবে না, তার কেয়ারিংয়ের মতো তার আদরও হবে সফটলি। কি শেষের কথাগুলো বেশ আত্মবিশ্বাস নিয়ে বলে প্রত্যাশা। কোয়েল জোরালো গলায় বলল, কি বললি? কোনো আইডিয়া নেই? আনবিলিভেবল। কিছুপল পর হাঁটতে হাঁটতে হঠাৎ প্রত্যাশার পায়ের নিচে ধারালো কিছু একটা পড়তেই ব্যথায় চোখ মুখ কুঁচকে এল। অস্ফুটে আর্তনাদ বেরোল। সাথে সাথে বাম পাটা তুলতেই দেখল গলগল করে রক্ত ঝরছে। পায়ের তলায় ভাঙা কাচ জাতীয় কিছু পড়েছিল। বাজেভাবে পাটা কেটেছে। প্রত্যাশা চোখমুখ বন্ধ করে বলে, উফ মা গো, খুব জ্বলছে। হ্যাপি, কোয়েল ওদের চেঁচামেচি শুনে প্রীতিরা এগিয়ে যায়। পরপর প্রত্যাশাকে এখানে আপাতত বসতে বলে। প্রত্যাশা কাঠের চেয়ারে গা এলিয়ে বসে। সার্থক মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে পায়ের উপর ঢাল। পায়ের কাদা বালু ময়লা ধুয়ে গেল। পানির সাথে রক্ত এক হয়ে বেয়ে পড়ছে এখনো। পকেট থেকে রুমাল বের করে শক্ত করে বাঁধতে লাগল। প্রত্যাশা ব্যথায় চোখমুখ খিচে বন্ধ করে হ্যাপির একটা হাত শক্ত করে চেপে ধরল। প্রত্যাশার ব্যথাতুর মুখের দিকে তাকিয়ে অদ্রিকার মায়া হল। কণ্ঠে মায়া জড়িয়ে বলল, ইস, অনেকটা তো কেটেছে, ক্ষত হয়ে গিয়েছে। কি করে হলো? তুমি খেয়াল করনি? প্রত্যাশা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে।
সার্থক ব্যস্ত হয়ে বলল, পায়ে ভর দিয়ে এসেছে, চাপ পড়েছে, তারপর বালুও ঢুকেছে। অ্যান্টিসেপটিক দরকার। ড্রেসিং করা জরুরি। প্রীতি 2 হাত বুকে গুজে কপাল কুঁচকে চেয়ে আছে। অদ্রিকা মনে পড়ার মতো করে বলল, আই সার্থ, আমার কাছে তো ফার্স্ট এইড বক্স আছে। আমি অলওয়েজ ছোটখাটো প্রয়োজনীয় জিনিস রাখি। আমার ট্রাভেল ব্যাগের সাইডেই আছে গি। অদ্রিতা হলে টাইম ওয়েস্ট না করে জলদি আন। প্রীতি আগ বাড়িয়ে বলল, আমি আনছি, তোমরা একটু ওয়েট করো, আমি আনতে যাচ্ছি। প্রীতি অনেকক্ষণ হলো গিয়েছে, এখনো ফেরার নাম নেই। সার্থক এক হাতে কপাল ডলে বিরক্ত হয়ে বলল, প্রীতি করছে কি? এতক্ষণ লাগে না কি গু? অদ্রিকা বলল, প্রীতি বোধও খুঁজে পাচ্ছে না। আমি তো বললাম ব্যাগের সাইডেই আছে। ওয়েট, আমি কল করে দেখছি। হ্যাপি। কোয়েলের চোখে মুখে উদ্বেগ, চিন্তার ছাপ। প্রত্যাশার মুখের দিকে তাকালেই হ্যাপির বুক ভার হয়ে আসছে। প্রত্যাশার একটা হাত মুঠোর ভেতর নিয়ে হ্যাপি বলল, প্রত্যাশা ব্যথা করছে, কষ্ট হচ্ছে? প্রত্যাশা ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে বলল, খানিকটা দেরি করেই প্রীতি আসল। সার্থক রাগী স্বরে বলল, আমি তো ভেবেছিলাম তুই ঘুমিয়ে পড়েছিস। এত দেরি হলো কেন? প্রীতি ভাইয়ের ঝাড়ি গায়ে মাখল না। বলল স্বাভাবিকভাবে, খুঁজে পাচ্ছিলাম না গু। সার্থক ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়া। তারপর পেইন কিলার খুঁজে না পেয়ে বলল, এখানে তো পেইন কিলার নেই দেখছি। আচ্ছা, আশেপাশে ফার্মেসি আছে, আমি প্রয়োজনীয় মেডিসিন আনছি গো। ওদিকে হ্যাপি। কোয়েল বলল, আমাদের ফ্রেন্ডরা ওইয়ে একে একে বেরোচ্ছে, আমাদের এখন যেতে হবে, নইলে বাস আবার রওনা দিয়ে দিবে। সার্থক বলল, 5 মিনিট ওয়েট করো, আমি জলদি মেডিসিন এনে দিচ্ছি। কোয়ের মধ্যে প্রীতি সবার জন্য ডাব অর্ডার করল। প্রীতির হাতে থাকা ডাবটা প্রত্যাশার দিকে বাড়িয়ে কণ্ঠে উদ্বেগ প্রকাশ করে বলল, ইস, খুব কষ্ট হচ্ছে নিশ্চয়, একটু দেখে চলবে না? কতটা কেটে গেল? মন খারাপ করো না, মেডিসিন নিলে ব্যথা সেরে যাবে। এই নাও ডাব খাও। প্রত্যাশা গালে হাত দিয়ে বসে আছে, মুখটা ভারবার করেই হাতে নীল। ডাব কাটা ছেলেটা বাকি সবাইকেও এক এক করে দিল। প্রত্যাশা কাঠিতে ঠোঁট ছুঁয়ে এক ঢোক গিলতেই নাকমুখ সিটকিয়ে ফেলে। কেমন একটা উটকো গন্ধের মতো বেস্বাদ লাগল। প্রত্যাশা বলল, সমুদ্রের পানি যেমন লবণাক্ত, তারপর শুনেছি এই অঞ্চলের খাবার পানিও কেমন একটা গন্ধযুক্ত। আমাদের ওই দিকের মতো মিঠা নয়, খেতে আলাদা একটা গন্ধ নাকে আসে। কিন্তু ডাবের পানিও যে আলাদা হয় এটা কখনো শুনিনি গো। অদ্রিকা বলল, হোয়াট? ডাবের পানি আলাদা মানে? প্রত্যাশা বলল, না মানে আমাদের ওই দিকের মতো অত টেস্টি নয় গু। অদ্রিকা বলল, আমার কাছে তো ভালোই লাগছে। হ্যাপি, কোয়েল একসাথে বলে উঠল, ওর কথা বাদ দিন তো আপু। কিছুক্ষণ পরেই প্রত্যাশার মাথাটা ভারী ভারী হয়ে আসলো, মাথার মধ্যে ঝিম ধরে আসছে। হ্যাপি, কোয়েল বাস ছাড়ার কথা বলে তাড়া দেয়। প্রত্যাশা 2 হাতে মাথা চেপে ধরে নিশ্চুপ থাকে। হ্যাপি হাত ধরে টেনে বলল, আই প্রত্যাশা চল, আর দেরি হলে স্যারেরা বকবে কিন্তু। ঘোরার জন্য যে টাইম দিয়েছিল তা ওভার। ওইয়ে ওরা ডাক যাচ্ছে, আমাদেরও বাসের কাছে যেতে হবে, জলদি চল। এমন ঝিম ধরে আছিস কেন? প্রত্যাশা অগোছালো ভাবে বলল, আমি ঘুমাব। ঘুরতে যাব না? কোয়েল বিরক্ত হয়ে ঝাড়ি মারল, ফাজলামি করছিস নাকি? সবকিছু দেখার জন্য আসা, আর বলছিস যাবি না? না গেলি তুই? আমরা চললাম। প্রত্যাশা কোনো সাড়া দিল না। হ্যাপি বলল, আরে থাম, ওর কিছু হয়নি তো, এভাবে কথা বলছে কেন? জানিসই তো সবসময় ও ফাজলামো করে, এখনো করছে। প্রীতি ফুরফুরে মেজাজে আছে, বল নরম সুরে, আচ্ছা ও যেতে চাচ্ছে না, ও থাক আমাদের সাথে, তোমরা ঘুরে আসো। এমনিতেও ওর পায়ে আঘাত পেয়েছে, ঘুরতে গিয়েও তো হাঁটতে পারবে না। কোয়েল সায় দিল। হ্যাপি রাজি হচ্ছে না, মামা শুনলে বকবে, তারপর একা ফেলে হ্যাপি যাবে না। কোয়েল হ্যাপির হাত ধরে টেনে একপাশ এনে বোঝাল, আরে ওনারা তো প্রত্যাশার আত্মীয়, ওদের কাছে থাকলে সমস্যা কি গা গুধা? প্রত্যাশা ঘুরতে পারবে না কাটা পানিয়ে, তার চেয়ে ওনাদের সাথে বিশ্রাম নিক, আমরা তো হোটেলে ফিরব। তখন প্রত্যাশাকে ফোন দিলে ওনারাই পৌঁছে দিবে। হ্যাপি রাজি নয়, তবুও কোয়েল জোর করে নিজের মতো বলল, আচ্ছা আপু, তাহলে আমরা যখন সন্ধ্যায় ফিরব তখন ফোন দিব প্রত্যাশাকে, আপনারা পৌঁছে দিবেন ওকে। ও তো কাটা পানিয়ে ঘুরতেও পারবে না, আর ও দুপুরে অ্যালার্জির ওষুধ খেয়েছে, তাই হয়তো ওর ঘুম পাচ্ছে গি। নিশ্চয় পৌঁছে দিব, তোমরা চিন্তা করো না, ঘুরো, এনজয় করো। প্রীতির ব্যবহারে ওরা দুটো খুব মুগ্ধ হল। প্রত্যাশাটার কত ভালো কপাল,
কত ভালো বর, শ্বশুর শাশুড়িও শুনেছে ভালো। এখন তো যাকেও সামনে দেখল। কত অমায়িক কথাবার্তায়। কিছুক্ষণ যেতে না যেতেই প্রত্যাশা বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল। অদ্রিকা চমকে উঠল। অদ্রিকা চিন্তিত বদনে জিজ্ঞেস করল, তোমার ব্যথা করছে? কি সমস্যা? কোথায় কষ্ট হচ্ছে? আবার প্রত্যাশা কেমন হেসে ফেল। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলল, আম্মুর কাছে যাব হাবিজাবি উল্টা পাল্টা বলতে থাকল প্রত্যাশা। অদ্রিকা ভয় পেয়ে গেল। তবে প্রীতি নির্লিপ্ত। হঠাৎ গুডি গুডি বৃষ্টি শুরু হল। প্রত্যাশাকে নিয়ে হোটেলে ফিরতে ওদের দুটোর যান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। হোটেলের গেট পেরিয়ে যেতেই প্রত্যাশা নিজের হাত এক ঝাঁকিতে ছাড়িয়ে নিল। আকাশের দিকে মুখ করে দুই হাত উঁচিয়ে বৃষ্টির ফোঁটা ধরার মতো বাড়াল। হাত দুটো নাড়িয়ে বেসুরো গলায় বলল, টিপটিপ বাড়ছা পানি। হাত দুটো উঁচুতে তোলায় টপস উপরের দিকে উঠে যায়, যার ফলে পেটের কিছু অংশ দেখা যায়। ওদিকে কত মানুষ আসা যাওয়া করছে। অদ্রিকা দ্রুত টেনে নামিয়ে দিল। প্রত্যাশা ঝট করে দুই হাত প্রীতির কাঁধের উপর রাখল। প্রীতি বিরক্তিতে হাত দুটো ঝাড়ি মেরে সরাল। প্রীতির গাল দুটো শক্ত করে ধরে টিপে দিয়ে প্রত্যাশা হাসতে হাসতে বলল, পানি আগ লাগা। প্রীতির যা রাগ হল না। কি যা খুলা। এর মধ্যে সার্থক বৃষ্টি দেখে রুম থেকে বেরিয়ে আসছিল প্রীতি আর অদ্রিকার খোঁজে। এখানে এহেন দৃশ্য দেখে বিস্ময় নিয়ে বলল, কি হয়েছে ওর? প্রীতি প্রত্যাশার কাছ থেকে ফাঁকে আসল। সার্থকের পিছনে দাঁড়িয়ে বলল, ও দিন দুপুরে চোখে সর্ষে ফুল দেখছে বোধহয়। দেখ না ব্রো, কেমন করছে। দুজন মিলে ওকে রুমে আনতে হিমশিম খাচ্ছি। অদ্রিকা বলল, যদিও আমি ভূততুতে বিশ্বাসী নই, তবে ওর হঠাৎ পরিবর্তনে আমার কেমন জানি ভয় হচ্ছে। প্রত্যাশা স্কার্টটা একটু উঁচু করে নিচের দিকে তাকিয়ে বলল, কত পানি খেয়ে অথচ নিচে পাকা জায়গা, যেখানে শুধু বৃষ্টির ছোট ছোট ফোঁটা পড়ে আছে। সার্থক তীক্ষ্ণ দৃষ্টিতে প্রত্যাশাকে পরখ করল। বলল সন্দিহান কণ্ঠে, ও কি কোনোভাবে উল্টাপাল্টা কিছু খেয়েছে? ওর সিমটম দেখে আমার তো তাই মনে হচ্ছে। প্রীতি সহসাই বলে উঠল, ব্রো খেতে পারে। ফ্রেন্ডদের সাথে ট্যুরে আসছে। কত বাজে ছেলেপেলে থাকে না। ওদের থেকে খেয়েছিল বোধহয়। পায়ের সাদা ব্যান্ডেজ ভিজে লাল হয়ে উঠেছে। সার্থক দেখে বলল, পায়ে প্রেশার পরে ব্লিডিং হচ্ছে তো। অদ্রিকা কোনো রকমে প্রত্যাশার হাত টেনে ধরে আনল। ওরা পাশাপাশি দুটো রুম নিয়েছে। এক রুমে সার্থক, আরেক রুমে ওরা দুজন। আরও দুজন ফ্রেন্ডের আসার কথা থাকলেও পরবর্তীতে সমস্যার জন্য আসার আগ মুহূর্তে ক্যান্সেল করে। প্রত্যাশার পায়ের দিকে তাকিয়ে সার্থক বলল, প্রীতি জলদি দরজা খোল। প্রত্যাশার পা দিয়ে ঘি। প্রীতি ব্যাগ হাততে বলল, ভাইয়া চাবি পাচ্ছি না তো। ও সার্থক দাঁত কটমট করে তাকাল। পাশ দিয়ে মানুষ যাচ্ছে আর সার্কাস দেখার মতো প্রত্যাশার দিকে তাকাচ্ছে। উল্টাপাল্টা কিসব বলছে, হাসছে। উপায়ান্তর না দেখে সার্থকের রুমেই প্রত্যাশাকে আনল। প্রীতি বলল, ভাইজা আমার রুমের চাবি তো পাচ্ছি না। সমস্যা হয়ে গেল। ওদের কাছে তো এক্সট্রা চাবি থাকেই। রিসিপশনে গেলাম জানাতে। অদ্রি আপি তুমিও চলো আমার সাথে। প্রীতি করিডোর দিয়ে হাঁটছিল আর ওর ভেতরটা দাউ দাউ করে জ্বলছিল। একটা কদম ফেলছিল আর ভাবছিল, ৩০ বছর আগে মাহবুব সিদ্দিকী যেমন একটা মেয়ের অনুভূতি, ভালোবাসাকে দাম দেয়নি, বরং প্রতারণা করেছে, ঠকিয়েছে। ঠিক ৩০ বছর পরেও সিদ্দিকী পরিবারের আরেকজন একটা মেয়ের অনুভূতিকে এক আনাও দাম দেয়নি। ভরা ক্যাম্পাসে প্রত্যাখ্যান করে ফ্রেন্ডদের সাথে হাসিঠাট্টা করেছিল না। সেদিন মেয়েটির কতটা কষ্ট হয়েছিল তা কেবল সেই জানে। খান বংশের মেয়েরা কতটা মারাত্মক তা আবার জানবে সিদ্দিকী পরিবার। খানরা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে। প্রত্যাশা বেডে পা ঝুলিয়ে বসে। সার্থক ব্যান্ডেজ খুলে নতুন করে আবার ব্যান্ডেজ লাগিয়ে দিল। পরপর বসা থেকে উঠে ঘুরে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে যাবে মন স্থির করে পা বাড়ায় সার্থক। এমন সময় ওর হাতে টান পড়ল। ঘাট ঘুরিয়ে দেখে প্রত্যাশা ওর হাত ধরে আছে। প্রত্যাশা ঘাট কাত করে বুঝে আসা চোখের পাতা টেনে তোলার চেষ্টা করে বলল, এসপি সাহেব তুমি খুব ভালো, আমার কত কেয়ার করো। সার্থক ঘাট ঘুরিয়ে চাইল। প্রত্যাশার চুলগুলো হালকা ভিজে আছে, মুখে বৃষ্টির ফোঁটা পড়ে আছে, যা প্রত্যাশাকে আবেদনময় করে তুলেছে। প্রত্যাশার কথা আচরণ বলে দিচ্ছে ও নিজের মধ্যে নেই, যা বলছে বেহুশে। তবুও হঠাৎ মেয়েলি স্পর্শে সার্থকের নিজেকে এলোমেলো লাগল। দাঁতে দাঁত চেপে মৃদু কাপা হাতে নিজের কবজি হতে প্রত্যাশার হাতটা ছাড়িয়ে নিতে থাকে। শুষ্ক খড়খড়ে গলাটা ঢোক গিলে ভিজিয়ে কোনো রকমে শুধালো, আর ইউওকে? প্রত্যাশা চোখ পিটপিট করে তাকিয়ে সশব্দে হেসে বলল, ওকে খোকে নয় টোকাটুকি।
ওই দেখো দেখো দেয়ালে টিকটিকি নাচছে, কথার কোনো মাথামুন্ডু নেই। সার্থকের ভুরু কুঁচকে যায়। বেহুশ মেয়েটাকে নিয়ে ফ্যাসাদে পড়ল বেচারা। তন্মধ্যে প্রত্যাশা এলোমেলো পা ফেলে সামনে এগোতে নিয়েই আরও বিপত্তি ঘটে। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেয়। সার্থক ঝটপট দুহাত বাড়িয়ে প্রত্যাশাকে আঁকড়ে ধরল। প্রত্যাশা এলিয়ে পড়ে সার্থকের বুকের উপর। বাচ্চাদের মতন খিলখিলিয়ে হেসে বলল, এসপি সাহেব, তোমার গায়ে তো ঝড়ের মতো সেফটি নেট। ঠিক আমাকে ধরে ফেললে। সার্থক হকচকায়। ওর হৃদস্পন্দন লাগামহীন ছুটছে। কোনো রকমে নিজেকে সামলিয়ে ধীরে ধীরে প্রত্যাশাকে ঠিকঠাক করে বিছানায় বসিয়ে দেয়া। যেই সরে দাঁড়াবে আর অমনি হালকা টান খেল টি শার্টে। প্রত্যাশার গলার সোনালি চেইনটা টি শার্টের উপরের বোতামে আটকে গেছে। প্রত্যাশা বাচ্চাদের মতো নাকমুখ কুঁচকে এক হাতে চেইন ধরে টান দিতেই সার্থকের মাথাটা প্রত্যাশার দিকে আরেকটু ঝুঁকে এলো। সার্থক তৎক্ষণাৎ জড়ানো স্বরে বলে উঠল, স্টে স্টে স্টিল, আমি ছাড়াচ্ছি। ও সার্থক আঙুল গলিয়ে চেইনটা ছাড়াতে থাকে। ছাড়াতে গিয়ে রীতিমতো আঙুল কাঁপছে। বুঝল বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যাচ্ছে। মেয়েটা চাইছেটা কি? নিজে তো হুঁশে নেই, আরেকজনের হুঁশেরও দফারফা করতে চাইছে। মেয়েটাকে ভালো লাগে, একটু একটু নয়, খুব বেশিই ভালো লাগে। দেখতে ভালো লাগে তাকে একটু ছুঁয়ে দেওয়ার বাসনাও বেহাজা নির্লজ্জ মনে জাগে। চাইলেই আজ মেয়েটাকে কাছে টেনে নেওয়া যাবে, যেখানে জোরজবরদস্তি থাকবে না। সার্থকের এক সত্তা উস্কানিমূলক চিন্তা নিউরনে জাগাচ্ছে। বেসামাল করতে চাইছে, তবে বিবেক এসে দেয়াল তুলে দিল। একেতেই মেয়েটির উপর কোনো অধিকার নেই। তার উপর মেয়েটি অন্য কারো স্ত্রী। নিজের মনকে প্রসন্ন করতে, নিজের জীবনের প্রথম ভালো লাগা, ভালোবাসাকে পেতে বিবেক বিসর্জন দিলে নিম্ন শ্রেণীর প্রাণী কুকুরের থেকেও অধম হতে হবে। মনের আবেগে রিপুর তাডনে গানা ভাসিয়ে সার্থক বিবেক মনুষ্যত্বের আহ্বানে সাড়া দিল। চেইনটা ছাড়ানো মাত্র সে এক ধাপ পিছিয়ে দাঁড়াল। ঝড়ো শ্বাস সামলাল। পিছনে আর ফিরে না তাকিয়ে লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। ঘরের এই ক্ষুদ্র ক্ষণগুলো কি কেবল কংক্রিটের চার দেয়ালের ভেতরেই আটকা পড়ে থাকবে, নাকি কোনো যন্ত্র ইতিমধ্যেই নিঃশব্দে গিলে নিয়েছে প্রতিটি মুহূর্ত? স্টুডেন্টরা বাসে উঠার প্রস্তুতি নিচ্ছিল সেই মুহূর্তে সেকি বৃষ্টি। বৃষ্টির দরুন যাওয়ার প্রোগ্রাম ক্যান্সেল করা হয়। সবাই হোটেলে ফিরে আসে। বৃষ্টি থামলে সন্ধ্যার আগেই রওনা হবে এবারে ফেরার যাত্রা। হাবিবুর রহমান হঠাৎ হ্যাপিকে একলা দেখে দায়িত্ববোধ থেকে প্রত্যাশার কথা জিজ্ঞেস করেন। হ্যাপি বলতেই ভাগ্নির উপর কিছুটা চড়াও হলেন। একা একা কোনো আক্কেলে ছেড়ে এলো। দ্রুত ফোন দিয়ে খোঁজ নিতে বলেন। কোনো হোটেলে আছে। এও বলেন স্বয়ং নিজে গিয়ে প্রত্যাশাকে আনবে। ফোন দিলেও রিসিভ হচ্ছে না। এতক্ষণে সবার মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। প্রত্যাশাকে পাওয়া যাচ্ছে না। তিলকে তাল বানানোর মতো অবস্থাও হলো। কেউ কেউ আজগুবি কথাবার্তা বলা শুরু করে দিল আডালে আবডালে। দেখো কোনো ছেলেটেলের সাথে হাওয়া হলো না তো। আরও কত কি ফিসফিসানি চলতে থাকল। বৃষ্টির বেগ কমলেও সকলের চিন্তা উদ্বেগ বেড়েছে কয়েক গুণ। সন্ধ্যা হয়ে আসছে। কিছুক্ষণ পরেই রওনা দিবে, অথচ প্রত্যাশার হদিস পাওয়া যাচ্ছে না। হাবিবুর রহমান সহ আরেকজন টিচার হোটেলে খুঁজতে গেল। কোয়েলের মুখ ভার, মাথা নুইয়ে অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে। হ্যাপির চোখের কোণ ভেজা। নাহিদ ফট করে হ্যাপির মাথায় চাটি মেয়ে ক্ষীরের আগে গজগজ করতে করতে বলল, দেবক ঘা চটকানি, হারামি কোথাকার। আই ছেমডি, তোরা কোনো আক্কেলে ওকে একলা ছেড়ে আসলি? আনার সময় তো উস্কিয়ে উস্কিয়ে বাড়িতে গিয়ে অবধি হেনত্যানো বলে আন্টিকে কনভিন্স করালি। আর ও? হ্যাপি ফ্যাস করে কেঁদে উঠল। কোয়েল মিনমিনে স্বরে সহসাই বলে উঠল, আসলে ও তো সবসময় ফাজলামো করে। আমি ভেবেছিলাম ও ঘুরতে যাবে না, জন্যই ঘুমের কথা মিথ্যে বলছে। দেখলি না আসতে পথে গাড়িতে কেমন বমির অ্যাক্টিং করল। তাই ভাবলাম ও বরং ওর আত্মীয়দের সাথেই সেফে থাক, আমরা ঘুরে আসি। এখন যে ব্যাপারটা এমন হবে ভাবতে পারিনি। বিশ্বাস কর, ওর খারাপ কিছু হোক সেটা কখনো চাই না। ঝি রোহান তেতে উঠল। চোয়াল শক্ত করে বলল, ওকে ছেড়ে আসলি? কোন হোটেলে ওনারা উঠেছে ঠিকঠাক নামটাও বলতে পারছিস না। ওনাদের নামধামও জানিস না। এদিকে আরেকটু পরেই সন্ধ্যা নামবে, অথচ এখনো প্রত্যাশার খবর নেই, ফোন ধরছে না। আন্টি আঙ্কেল তো তোদের দুটোকে পই করে বলেছিল ওকে সাথে সাথে রাখতে। তোরা কি করলি? ঘুরতে যাওয়াই তোদের কাছে আগে। বালের ঘুরতে যাওয়ার গুষ্টি উদ্ধার করি।
শালার বন্ধুর থেকে ঘুরতে যাওয়া সব দেখাই নাকি আগে। লজ্জা করছে না তোদের দুটোর? কেমন বন্ধু? বন্ধুর পায়ে ব্যথা ও হাঁটতে পারবে না, সাথে থাকলে নিজে দেখতে পারব না, এই জন্য অন্যর ঘাড়ে গুজে দিয়ে একলা ফেলে আসিস। মির্জাফর সব কোথাকার। আরে তোরা একবার বলতিস আমি আর রোহান না হয় ওর সাথে থেকে যেতাম। তোরা দুটো মরার ঘোড়া ঘুরতি খো হ্যাপি ঝরঝরিয়ে কেঁদে উঠল। এক হাতে মুখ চেপে বলল, আমি কোয়েলকে বলেছিলাম। ও শোনেনি আমার কথা। নিজের মতো বলে আমাকেও এক প্রকার জোর করে এনেছে কি। নাহিদ এক হাত কোমড়ে রেখে অন্য হাতে কপাল ঘষে বলল, উফ, ওইটার আবার মাথার তার ছিঁড়া আছে। তারপর ফোন রিসিভ করছে না। তাই বেশি চিন্তা হচ্ছে কি। কোয়েল কণ্ঠে এক সমুদ্র আফসোস আর অপরাধ বোধ মিশিয়ে বলল, সরি, আমি একদম বুঝতে পারিনি। ওনারা ওর আত্মীয়, তাই আমি অত কিছু ভাবিনি। ভেবেছিলাম হোটেলে থাকা বা বাসে জার্নি করার চেয়ে ওনাদের কাছে নিরাপদে থাকবে। কিন্তু এখন প্রশ্ন প্রত্যাশা ফোন রিসিভ করছে না কেন? হ্যাপি নাক টেনে ভেজা গলায় বলল, ওর কোনো বিপদ হয়নি তো? ও ঠিক আছে? ওনাদের সাথেই আছে তো? এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে রোহান চল খুঁজে দেখি কি। নাহিদ আর রোহান দুজনেই বেরিয়ে গেল। অফিসিয়াল কাজ শেষ করে বিকেলে নীরব ইচ্ছেকে দেখতে আসে। আচমকা আজ মনটা কেমন জানি বিক্ষিপ্ত লাগছে, ভালো লাগছে না। ভাবে ইচ্ছের সাথে দেখা করে তারপর একবার হসপিটালেও যাবে। খান বাড়িতে এসে দেখে এত বড় বাড়ি ফাঁকা, কেমন ভুতুড়ে ভুতুড়ে। বুয়া দরজা খুলে দিতেই নীরব জিজ্ঞেস করল, ইচ্ছে? ইচ্ছে কোথায়? ওকে ডেকে দিন। ইচ্ছে উপরে ঘুমায় হাত ঘড়িতে সময় দেখে নীরব বলল, সেটা বাঁচতে চলল, এখনো ঘুমিয়ে আছে কি? হয় স্যার, কি এই বাড়িতে একমাত্র ইচ্ছের জন্যই আসা হয়? অন্যরা কে কোথায় এসব জানবার বিন্দুমাত্র আগ্রহ নেই। নীরব স্থির করে চলে যাবে। আবার কি মনে করে ভাবলেকপল দেখে যাই। গাম্ভীর্য বজায় রেখে সুধাল, ইচ্ছে কোনো রুমে থাকে? 2 তলায় উইঠা ডানে গিয়া মাঝখানে যে রুম আছে ওইডা খু। নীরব ত্রস্ত পায়ে সিঁড়ি বেয়ে উঠল। দরজার ফাঁক গলে দেখা গেল ইচ্ছে জানালার গ্রিল দুহাতে ধরে কপাল ছুঁই ছুঁই করে দাঁড়িয়ে। অদূর আকাশপানে ফ্যালফ্যাল করে তাকিয়ে নিজে নিজেই বলছে, পাপা তুমি জানো, কাল আমি ছাদ থেকে রংধনু দেখেছি। খুব মজা হয়েছে। তুমি থাকলে দেখতে খুব মজা হতো, হি হি কি। তারপর হালকা মাথা দুলিয়ে অস্পষ্টে ফিসফিস করল, পাপা তুমি তো আছি, তাই না? পর মুহূর্তেই মুখ ভার হয়ে এলো, তুমি নেই, মাম্মাটাও নেই। জানো পাপা, মাম্মা আমায় উল্প আদর করে। এইটুকুন কি শব্দগুলো বিষের মতো কানে বিধল নীরবের। ছোট্ট মেয়েটা একা একা কল্পনা করে আপনি মনে কথা বলছে। এভাবে চললে মানসিক ট্রমা, বিচ্ছিন্নতার ভয় ইচ্ছের মনে জেঁকে ধরবে। নীরবের বুকটা ভারী হয়ে আসো। গলাটা নরম করে সস্নেহ ভরা কণ্ঠে ডাকল, ইচ্ছে মামনি। ইচ্ছে আচরানো পাখির মতো ঘুরে তাকাল। চোখ দুটো চকচক করছে, মুখে অনাবিল হাসি ফুটে উঠল। পাপা দৌড়ে এসে নীরবের কোমর জড়িয়ে ধরল। নীরব এক ঝটকায় কোলে তুলে আদুরে গলায় বলল, মামনি, একা একা কার সঙ্গে কথা বলছিলে? ইচ্ছে নিষ্পাপ স্বরে বলল, আমি তো তোমার সাথেই কথা বলি পাপা। উনুম, মাম্মা নেই, তাই কাল মাম্মার সাথেও বলেছি গু। ইচ্ছের গালে চুমু খেয়ে নীরব বলল, তুমি একা? মনা আন্টি কোথায়? বিকেলে ঘুরতে যাওনি? ইচ্ছে দুদিকে মাথা নাড়িয়ে বলল, উহু, মনা নেয় না। জানো পাপা, আমি খেলতে বললেও মনা আমার সাথে খেলে না, বলে পড়ে মাম্মা থাকলে খেলে। মাম্মা নেই। মনা ফোন টেপে আকস্মিক। নীরবের কদিন আগে নিউজ ফিডের একটা নিউজের কথা মনে পড়ল। বাবা মা দুজনেই চাকরি করে, ছোট্ট মেয়েটাকে বুয়ার কাছে রেখে যায়। মেয়ে বারবার বলতাম্মু তুমি থাকো না, আমার ভয় করে। মা হেসে বলত, বুয়া তো আছে, ওর সাথে খেলবে, সময় কাটাবে। কিন্তু সেই বুয়া সারাদিন সিরিয়ালে ডুবে থাকত। মেয়েটা একা একা খেলা করত, নিজে নিজে কথা বলত, হাসত। ধীরে ধীরে বাস্তব অবাস্তব গুলিয়ে ফেলত। শেষমেশ বাচ্চাটা বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায়। ড্রয়িং রুমের সোফায় নীরবের গা ঘেঁষে ইচ্ছে বসে টেডি নিয়ে খেলছে। মনা মাথা নুইয়ে ওড়নার আঁচল 2 হাতে মুঠো করে ধরে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে। নীরব ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। তোমাকে ইচ্ছের দেখভালের জন্যই রাখা হয়েছে। বাচ্চাটাকে সময় না দিয়ে তুমি সিরিয়াল দেখলে, ঘুমালে, তাহলে মাস শেষে যে বেতন পাও সেটা কি হালাল হয়? ইচ্ছেকে দেখাশোনা করা তোমার দায়িত্ব। ওকে পর্যাপ্ত সময় দেওয়াও দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্বটাকে দায়িত্বের মতো নাও কি। মনা নিজের সাফাই দিতে মিহি স্বরে বলল, স্যার ম্যাডাম 2 দিন নেই, 24 ঘন্টা আমিই দেখা রাখতাছি। এমনিতেও আমিই সবসময় খাওয়াই, গোসল করাই, সবটাই আমিই করি।
তোমাকে ইচ্ছেরও দেখভাল সহ ওকে সময় দেওয়ার জন্যই রাখা হয়েছে। এমনি এমনি তোমাকে রাখা হয়নি। তোমার কাজই এটা। এখানে আমিই করি এরকম বলার তো কিছু নেই। খিমনার মুখটা ভোতা হলো, আর একটাও দ্বিরুক্তি করল না। কৌতূহলবশত নীরব জিজ্ঞেস করল, প্রীতি কোথায় গিয়েছে? ম্যাডাম, সার্থক স্যার আর ওনাদের বন্ধুরা কুয়াকাটা ঘুরতে গিয়াছে। নীরবের মাথায় কুয়াকাটা শব্দটা ঝিনি পোকার মতো ঝিনঝিন শব্দ তুলে বাজতে লাগল। কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে প্রশ্ন করল, কবে গিয়েছে ওরা? নীরব জোরালো নিঃশ্বাস ফেল। প্রত্যাশার সাথে তো দুপুরের আগেই কথা হয়েছে। এক জায়গা হলেই যে দেখা হবেই এমন নয়। আর প্রত্যাশারা একটা দিনের জন্যই গিয়েছে। এই তো সন্ধ্যায় ওরা ব্যাক করবে। লাঞ্চ আওয়ারের পরে প্রত্যাশার দুটো মিসড কল উঠেছিল। একটা মিটিংয়ে অ্যাটেন্ড করায় ফোনটা সাইলেন্ট ছিল বিধায় দেখেনি নীরব। কাজ শেষে কল ব্যাক করে প্রত্যাশার সাড়া না পেয়ে নীরব ভাবে ঘোরাঘুরি করছে, হয়তো তাই খেয়াল করেনি। নীরবের এখন হঠাৎ টেনশন শুরু হলো। ফোন বের করে প্রত্যাশার নম্বরে লাগাতার কল করে চল। গোধূলির আকাশ মেঘে ঢাকা। দুশ্চিন্তার মেঘ নীরবের মনাকাশেও জমা হচ্ছে। প্রত্যাশাকে ফোনে পাওয়া যাচ্ছে না। নীরব দুই আঙুলে কপাল চেপে আরেক হাতে ফোনটা কানে ধরে বিটবিট করল, প্রত্যাশা পিক আপ দ্য ফোন প্লিজ। প্রত্যাশা সার্থক লেবুর শরবত জোগাড় করে অদ্রিকার হাতে দিয়ে বলল, অদ্রি এটা প্রত্যাশাকে খাইয়ে দে। জোর করে হলেও খাইয়ে দিবি গু? অদ্রিকা দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে ঢোক গিলে বলল, আমি খাইয়ে দিব। হুম, তোকেই তো বললাম। কেন, কোনো সমস্যা? না মানে? ওর কথাবার্তা আর আচরণ দেখে কেন জানি আমার খুব ভয় লাগছিল। আমার দিদুনের বলা ভুতুড়ে গল্প আমি আজ অবধি বিশ্বাস করিনি। তবে সেই মুহূর্তে একটা সুস্থ মেয়ের হঠাৎ চেঞ্জ দেখে আমার ছোটবেলায় শোনা ভুতুড়ে গল্পই মনে উঠেছিল। দিদুন বলতো, মেয়েছেলেদের খোলা চুলে এখানে সেখানে নদীর ঘাটে ঘুরতে নেই। তালগাছ, নারিকেল গাছ, বটবট গাছে তেনারা থাকেন। তেনারা ঘাড়ে চাপেন। আর তেনারা ঘাড়ে চাপলে সেই মেয়েরা কেমন কেমন পাগলের মতো আচরণ। কবু অদ্রিকার কথা থামিয়ে সার্থক বিরক্ত গলায় বলল, স্টপ অদ্রি, স্টুপিডের মতো কথাবার্তা বন্ধ কর। কি তেনারা তেনারা শুরু করেছিস? তুই একটা হাইলি এডুকেটেড মেয়ে হয়ে এসব কি বলছিস অদ্রি? গ্রামের বুড়ি মেয়েদের মতো কোনো মাথামুন্ডু নেই এমন লজিকলেস কথা। তেনারা ঘাড়ে চাপলেই মানুষ পাগল হয়ে যায়। আর সেই তেনারা কারা? গোড়া চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। টাইম ওয়েস্ট না করে জলদি প্রত্যাশাকে শরবত খাইয়ে দে ঘু। অদ্রিকা মাথা কাত করে বলল, ওকে কি পরপর প্রীতির দিকে তাকিয়ে বলল, প্রীতি চলো আমার সাথে। খুব প্রীতি সাথে সাথেই বলল, হ্যাঁ চলো। খুব প্রীতিকে থামিয়ে দিতে সার্থক বলল, প্রীতিকে একটু দরকার আছে আমার। অদ্রি তুই প্রত্যাশার কাছে ফাস্ট যা। ও রুমে একা আছে। আমি বাইরে থেকে লক করে এসেছি। না জানি রুমে একা কি করছে। অদ্রিকা বিস্মিত হয়ে বলল, হোয়াট? প্রীতিকে দরকার? আমি একলা প্রত্যাশাকে সামলাব। সার্থক ভেবে বলল, ইচ্ছে কান্নাকাটি করছে। প্রীতির সাথে কথা বলবে গু। ওহ গি। সার্থক লক খুলে অদ্রিকাকে ইশারা করে রুমে ঢুকতে। সার্থক বলল, সমস্যা হলে আমাকে ফোন দিস গু। তুই ওর সাথে আয় গু, আমার একটু কাজ আছে। প্রীতি রুমে ঢোকার সাথে সাথে সার্থক দরজার নব ঘুরিয়ে লক করে দিল। প্রীতি রুমের মাঝে দুই হাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে। প্রীতি কিছুটা আঁচ করেছে। এখন ওর ভাই একের পর এক জেরা করবে নিশ্চয়। সার্থক চোখমুখ কঠোর করে এগোল। প্রীতি ঠোঁটে হাসি টেনে ঠোঁট মেলবে, কিছু বলবে, ঠিক সেই মুহূর্তে ঠাস করে শব্দ হল। প্রীতির এক হাত গালে চলে গেল। বিস্ময়ে প্রীতির চক্ষু কোটর ছাড়ার জোগাড়। প্রীতি হকচকিত হয়ে বলল, ভাই যৌ। কথাটা অসম্পূর্ণ রয়ে গেল। মাথাটা সোজা করার আগেই আরেকটা থাপ্পড় পড়ল। সার্থক চোয়াল শক্ত করে বলল, প্রীতি আমি জানি তুই ইচ্ছে করে এমন কিছু করেছিস। কারণ প্রত্যাশার পায়ে ব্যান্ডেজ বাঁধা অবধি ও ঠিকই ছিল। অদ্রির ভাষ্যমতে প্রত্যাশা বাকিটা সময় তোদের সাথেই ছিল। অদ্রিকে আমি ভালো করে চিনি, আর তোকেও চিনি। তাই আমার বুঝতে এতটুকু বাকি নেই। বল কেন প্রত্যাশার সাথে তুই এমন করছিস? কিসের শত্রুতা তোর ওর সাথে? প্রীতি হাত মুষ্টিবদ্ধ করে রাগে হিসিয়ে বলল, ভাইয়া তুমি ভালো করেই জানো আমাদের শত্রুতা কার সাথে। আর এই মেয়েটা ওই পরিবারেরই একজন। সিদ্দিকী পরিবার তাদের বাড়ির বুকে খুব সম্মান দেয় না? সবার সামনে তাদের বাড়ির বুকে ছোট করা মানে গোটা সিদ্দিকী পরিবারকে অপদস্থ করা। কি আসল আর প্রধান রাগক্ষোভটা কৌশলে প্রীতি গোপন রাখল। সমস্ত রাগক্ষোভ, রিভেঞ্জ পুরনো শত্রুতার থেকে বলে চাপিয়ে দিল।
সার্থক তপ্ত শ্বাস ফেলে দাঁত কিডমিডিয়ে বলল, প্রীতি পুরনো শত্রুতার জের ধরে একটা নিরপরাধ, নিষ্পাপ, সহজ সরল ভালো মনের মেয়ের ক্ষতি করা অন্যায়, পাপ। আর তুই দিন দিন চরম অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিস, যা মোটেই ঠিক হচ্ছে না। প্রীতি এখনো সময় আছে, আমি বলছি থেমে যা গু। নো নেভার। ওরা আমার খালামনিকে আগুনে পুড়িয়ে মেরেছে। আমার মা নিভৃতে আজও কাঁদে। খালামনি যা পারেনি আমাকে তা পারতেই হবে গু। উফ, সেই সময় অ্যাকচুয়ালি কি হয়েছিল আমরা কিন্তু জানি না। আসলে কিভাবে কি ঘটেছিল তা আমাদের অজানা। এক পক্ষের মন্তব্য শুনে জাজ করা যায় না। প্রীতি, খুব যে ন্যায়বান সাজাচ্ছ। কিছুদিন আগেই তো ফোনে ওই মেয়েটাকে পেতে আমার হেল্প চাইলে, তারপর কি এমন হলো পাল্টি খেলে? প্রীতি, সেটা আমার চরম বোকামি ছিল। একসময় নীরবের সাথে জিদ করে প্রত্যাশাকে নিজের করার কথা ভাবলেও পরবর্তীতে বুঝতে পারি এটা অসম্ভব আর নিম্নমানের চিন্তা। তাই আমি তোকে নিষেধও করেছি। আর তুই কি করছিস? বিবেক, মনুষ্যত্ব জলাঞ্জলি দিয়ে একটা পরিবারকে হেনস্তা, অপদস্থ করবি বলেই নিরীহ মেয়েটার ক্ষতি করতে চাইছিস কি? সার্থকের কণ্ঠে ঘৃণা ঝরল। প্রীতি, তুই নিকৃষ্ট মনের পরিচয় দিয়ে চলছিস। একবার নয় দুবার যা করলি, এতে তোকে আমার নিজের বোন বলতেও লজ্জা লাগছে। খুব। প্রীতি চেঁচিয়ে উঠল, একটা সাধারণ মেয়ের জন্য তুমি আমার সাথে সম্পর্ক খারাপ করেছ। আজকে তো লিমিট ক্রস করে ফেললে। এই প্রথম, তাও একটা অতি সাধারণ মেয়ে আমাদের শত্রুর বাড়ির বউয়ের জন্য আমার গায়ে হাত অবধি তুললে। খুব। প্রীতি বিড়বিড়িয়ে বল, ওই মেয়ে আমার ব্রোকে চেঞ্জ করে ফেলছে। সিদ্দিকী পরিবারের উপর থাকা ঘৃণাও আজ ভাইয়ার চোখে নেই। সেখানে আমার ভাইজা আমাকেই ঘৃণা করছে। এর প্রতিটি উত্তম জবাব কিভাবে ফেরত দিব তা আমার জানা। প্রিয় মানুষের চোখে ঘৃণা কিভাবে তৈরি করতে হয় সেটাও আমার ভালোই জানা আছে। শুধু সময়ের অপেক্ষা। ফিঙ্গার লক এর মাধ্যমে ফোন আনলক করে অদ্রিকাকে দিয়ে ওদের ফ্রেন্ডসহ স্যারের সাথে কথা বলিয়ে দেয় সার্থক। বলে বাস রওনা হওয়ার সময় ঠিক পৌঁছে দিবে প্রত্যাশাকে। ওর পায়ে ব্যথা, তাই রেস্ট করছে। নীরবের নম্বর থেকে একাধিকবার কল দেখে সেখানেও হোয়াটসঅ্যাপে অদ্রিকা মেসেজ টাইপ করে। ফোন সাইলেন্ট ছিল, তাই কল খেয়াল করেনি বলে। এও বলে কিছুক্ষণের মধ্যেই ওরা সব রওনা দিবে। ওদিকে ছোট্ট মেসেজ দেখে চিন্তার পাহাড় মাথা থেকে সরতে থাকে নীরবের। প্রত্যাশা যে বাচাল মেয়ে, দেখা হলে নিজ থেকেই ঢাকঢোল পিটিয়ে বলতো। তাই নীরব আর ওদের কথা তুলল না, শুধু ছোট্ট করে একটা শান্ত কোমল মেসেজ পাঠাল। ওকে, আন্ডারস্টুড। উইশিং ইউ আ সেফ রিটার্ন। ফায়ামেনাল্লাহ। প্রত্যাশা দুবার বমি করে। লেবুপানি খেয়ে চোখ মুখে বারবার পানির ছিটা দিয়ে কিছুটা হুঁশে আসতেই ফিরবে বলে গো ধরে। এখানে আসার পরের কথাগুলো ওর কিছুই মনে পড়ছে না। অদ্রিকা কিছু বলতে গেলেও সার্থক আটকে দিয়ে পায়ে ব্যথা হচ্ছিল, তাই ওদের সাথে এনেছিল বলে পাশ কাটিয়ে দেয়া। সন্ধ্যার পর সার্থক নিজে ড্রাইভ করে প্রত্যাশাকে ওদের বাসে তুলে দিয়ে আসে। 2-3 দিন পর পড়ন্ত বিকেল। নীরবের এক বন্ধুর বিবাহবার্ষিকী উপলক্ষে দাওয়াত পড়েছে। বিবাহিত বন্ধুরা সবাই সঙ্গিনীসহ নিমন্ত্রিত। সকালেই নীরব ফোন করে প্রত্যাশাকে বলেছিল যেন রেডি থাকে। বাড়িতে ঢুকে অধরার সঙ্গে সৌজন্য বিনিময় করে সে সোজা প্রত্যাশার রুমের দিকে এগোয়। অধরা নাস্তার আয়োজন করতে ব্যস্ত। ভেজানো দরজাটা এক হাতে সরিয়ে দিতে না দিতেই নীরবের চোখ বিস্ময়ে বড়বড় হয়ে যায়। প্রত্যাশা আয়নার সামনে দাঁড়িয়ে আঙুলের খাজে শাড়ির কুচি গুছিয়ে কোমরে গুজে নিচ্ছে। পরপর আঁচল বুকের উপর টেনে আনতে গিয়েই মাথা হালকা ঘুরাতেই চোখে চোখ পড়ে নীরবের সঙ্গে। প্রত্যাশা চমকে একটু চেঁচিয়ে উঠল, ইয়া আল্লাহ, আপনি কখন এলেন? আর ওখানে দাঁড়িয়ে ওভাবে তাকিয়ে আছেন যে? কি দেখছিলেন বলুন তো? নীরব ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে এগোল। 2 আঙুলে কপাল চুলকিয়ে দুষ্টুমির স্বরে বলল, এই জন্যই তো সকালেই বলে রেখেছিলাম রেডি হয়ে থাকতে। কিন্তু তুমি যে এমন দৃশ্য বানাবে সেটা তো বলনি। এখন বলো, এই অবস্থায় কোথায় যাই? বরং এখানেই খুন হয়ে যায় তোমার সৌন্দর্যে। প্রত্যাশা লজ্জায় চোখ বড়বড় করে বলে, উফ, কি সব আজেবাজে বলেন আপনি? নীরব দুপা এগিয়ে খুব কাছাকাছি দাঁড়াল। ফিসফিসিয়ে বলল, আজেবাজে না, একদম সত্যি। কি? প্রত্যাশা ভ্রু কুঁচকে রাগ দেখানোর ভান করে বলল, একদম নাটক করবেন না। এখন বলুন, ঠিক কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন? নীরব ঠোঁটে জোরালো হাসি টেনে মুগ্ধ কণ্ঠে বলল, তোমার চোখ আমার চোখে পড়ার আগ পর্যন্ত আমি সময়ের হিসেব ভুলে গিয়েছিলাম। এমনকি নিজেকে চিনতেও ভুলে যাচ্ছিলাম। তোমার রূপে, তোমার উপস্থিতিতে যেন এক মুহূর্তে সব কিছু থেমে গিয়েছিল। প্রত্যাশা চোখ নিচু করে লাজুক হাসি চাপতে চেষ্টা করল, কিন্তু দুগালের লালচে আভা ওর সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিল।
নীরব দুহাতে পেছন থেকে প্রত্যাশার কোমর জড়িয়ে ঘাড়ে থুতনি রেখে দুষ্টু স্বরে ফের বলল, জানো, যদি কেউ আমাকে জিজ্ঞেস করে স্বর্গ সুখানুভূতি কেমন, আমি বলবো, এই তো আয়নার সামনে দাঁড়িয়ে কুচি গুজে নেওয়া একটা মেয়ের মতো। খুব প্রত্যাশা কাঁধের আঁচল ঠিক করতে করতে বলল, আপনাকে যতটা শান্ত ভদ্র দেখায়, আর আমিও আগে আপনাকে যেরকম ভেবেছিলাম, মোটেই আপনি তেমন নয় গিয়ে। প্রত্যাশার উন্মুক্ত গলায় নাক ঘষে নরম গলা জিজ্ঞেস করল নীরব, তাহলে কেমন আমি? বলো শুনি। প্রত্যাশার সারা শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো অনুভূতি হল। পায়ের তালু অবধি শিরশিরানি দিয়ে উঠল। শুকনো ঢোক গিলে নিজেকে সামলান। প্রসঙ্গ পাল্টাতে কিছুটা রাগ দেখিয়ে বলল, চুপ, বেশি কথা বলবেন না, দূরে সরুন। আমি পুরো রেডি হইনি এখনো। খুব প্রত্যাশা এক হাতে ড্রেসিং টেবিলের উপর থেকে চুড়ি হাতে তুলে নিতেই আচমকা নীরব ওর হাত থেকে চুড়ি নিল। একটা একটা করে পরিয়ে দিতে লাগল, আলতো ছোঁয়ায়, যত্ন সহকারে। সময়টা থমকে গেল। আয়নায় দুজনের চোখাচোখি হতেই প্রত্যাশা লজ্জায় আড়ষ্ট হয়ে দৃষ্টি নুইয়ে ফেলে। নীরব সোফায় পায়ের উপর পা তুলে বসে ফোন স্ক্রোল করছে। সোফার এক কোণে থাকা প্রত্যাশার ফোনটা ভোভো শব্দ করে কাঁপছে। নীরব বলল, তোমার ফোন এসেছে। প্রত্যাশা চুলে চিরুনি চালাতে চালাতে বলল, সিম কোম্পানি হবে হয়তো, তাছাড়া এই সময় কল দেওয়ার কেউ নেই। আমার ফ্রেন্ডরা মেসেঞ্জারে মেসেজ আর হোয়াটসঅ্যাপে কল দিয়ে থাকে। আপনি তো এখানেই, দেখুন আর আমার কথা মিলিয়ে নিন। কি শেষোক্ত কথাটা বলে চিরুনি হাতে দাঁত কেলিয়ে হাসে প্রত্যাশা। নীরব ফোনটা হাতে তুলতেই স্ক্রিনে ইংরেজি ফন্টে ডক্টর প্রীতম হাসান নামটা জ্বলজ্বল করতে থাকে। নীরবের শিথিল ভ্রু জোড়ায় কিঞ্চিত ভাঁজ পড়ে। ফোনের স্ক্রিনে নীরবের ওভাবে তাকিয়ে থাকা দেখে প্রত্যাশা এগিয়ে এসে বলল, কি হলো, কে ফোন দিয়েছে? নীরব নিরুত্তর, মুখাবয়ব স্বাভাবিক থেকে কিছুটা কঠিন হল। মুখে কিছুই না বলে ফোনটা প্রত্যাশার দিকে বাড়িয়ে দিল। ফোনের দিকে তাকিয়ে প্রত্যাশা কিছু মনে পড়ার মতো করে বলে উঠল, ওহো, উনি ব্যাক করেছে। এহে, আপনাকে তো একটা কথা বলাই হয়নি। আপনি যে ব্যস্ত মানুষ, সারাদিন চোর ডাকাতের ফাইল ঘেটে সময় পার করেন। রাতে আমার ভীষণ ঘুম পায়, তখন আপনি কল করেন। বলার কথা খেয়ালই হয়নি। ওখানে আমার প্রীতি আপুদের সাথে দেখা হয়েছিল। একটু থেমে ফোনটা হাতে নিয়ে প্রত্যাশা সরল হেসে বলল, যাই বলুন না কেন, আপনার বেয়াই কিন্তু কাইন্ড হার্টেড মানুষ। আমাকে অনেক হেল্প করেছিলেন। ওনাকে থ্যাঙ্কস জানানো হয়নি। ছোট্ট একটা থ্যাঙ্কস দিতে দুপুরে কল দিয়েছিলাম, তখন মেবি ব্যস্তটস্ত ছিল, রিসিভ করেনি। এখন ব্যাক করেছে দেখছি। 1 মিনিট আমি কথা বলে নিই। কি সামনের ব্যক্তির মুখাবয়ব লক্ষ্য না করেই এক নাগাডে ঘন ঘন কথা বলে থামল প্রত্যাশা। ফোনটা আবার কেঁপে উঠতেই প্রত্যাশা ত্রস্ত রিসিভ করল। নীরব নিজেকে স্বাভাবিক দেখাতে সামনের ছোট্ট টেবিলের উপর থেকে ম্যাগাজিনের বইটা হাতে তুলল। প্রত্যাশা ফোনটা কানে নিয়ে হালকা গলায় বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সার্থকের শান্ত গম্ভীর গলা ভেসে এল, ওয়ালাইকুমুস সালাম। কি একরাশ কৃতজ্ঞতা মেশানো সুরে বল প্রত্যাশা, সেদিন আপনি কতটা হেল্প করলেন, একটা ধন্যবাদও দেওয়া হয়নি। তাই দুপুরে ভাবলাম একটা ধন্যবাদ জানাই। কিন্তু কথার মাঝখানেই সার্থক থামিয়ে দিয়ে বলল, ইটস ওকে। পরপর একটা গভীর নিঃশ্বাস ফেলে নরম কণ্ঠে জিজ্ঞাসা করল, তোমার পায়ের অবস্থা কেমন? ব্যথা আছে কি? কোনো প্রবলেম নেই তো? প্রত্যাশা হালকা মাথা নাড়ল। ছটপট বলল, না না, ব্যথা একদম নেই, এখন ভালো আছি। গুড। ওষুধ প্রেসক্রাইবের চার্জটা কিন্তু পান আপনি। আত্মীয় বলে আবার সৌজন্য করবেন না কিন্তু। প্রত্যাশার বোকাসোকা সরল কথাটি শুনে সার্থক হেসে ফেল। বলল, এতটা ব্যবসায়ী হতে পারব না। আত্মীয়দের সঙ্গে হিসেব নিকেশ চলে না। আর আত্মীয় স্বজনেরও তো অধিকার আছে। ওটা তোমার অধিকার ছিল। এখানে চার্জের প্রশ্নই আসছে না। কথা বলতে বলতে আকস্মিক চোখের তারায় দিঘির জলের মতো ভাসা ভাসা দুটো চোখ, মায়াবী একখানা মুখ ভেসে উঠল। বেহাজা মন না জানি উসকে দেয়, এই ভয়ে তটস্থ হল সার্থক। আর হলো বলেই হঠাৎ কথার রেশ ছিঁড়ে প্রসঙ্গ বদলিয়ে বলে উঠল, আচ্ছা প্রত্যাশা, আমি একটু বিজি আছি, এখন রাখছি। ভালো থেকো, বাই। ওদিকে নীরবের মুখ থমথমে। ভেতরে জমে থাকা রাগ ফুসফুস করে ফাটিয়ে উঠতে চাইছে। রাগে এক ঝটকায় উঠে দাঁড়াল। হাতের ম্যাগাজিনটা শব্দ করে টেবিলের উপর ফেল। শব্দে প্রত্যাশা চমকে ফিরে তাকাল। ওদিকে তাকিয়েই মিহি স্বরে বলল, ওকে। রাগটা কমাতে নীরব জানালার দিকে পিঠ করে দাঁড়াল। মেরুদণ্ড সোজা, হাত দুটো মুঠো করা, চোয়াল শক্ত। ভেতরের দাবানল প্রকাশ না করলেও শরীরের ভাষায় বোঝা যাচ্ছে কিছুটা রুক্ষ মেজাজে আছে।
নীরবের অভিব্যক্তি প্রত্যাশা খেয়াল না করেই ও মনে পড়ার মতো করে সরল মনে বলে উঠল, ওহো, যেটা বলছিলাম, কুয়াকাটায় প্রীতি আপুদের সাথে দেখা হয়েছিল। ওনাদের সাথে দেখা হওয়ার পরেই আমি আপনাকে কল দিই, কিন্তু তখন আপনি কল রিসিভ করেননি। তারপর বিকেলে যখন ঘুরতে গিয়েছিলাম, সমুদ্রের পানিতে খালি পায়ে হাঁটছিলাম, তখনই পাকে চিটে যায় ও একটু থেমে শ্বাস নিয়ে আবার শুরু করল, প্রীতি আপুকে যেমনটা আগে ভেবেছিলাম, সেদিন তো উনি আমার পুরো ধারণাই চেঞ্জ করে দিল। উনাকে যতটা রুক্ষ মনে হয়েছিল সেদিন কথা বলে তেমন মনে হলো না। আমার তো ওনাকে যথেষ্ট আন্তরিকই মনে হলো। প্রীতি আপু নিজে ফার্স্ট এইড বক্স নিয়ে এলেন, আর উনার ভাই ওষুধ প্রেসক্রাইব করে দিলেন। তারপর ব্যান্ডেজও উখি। কথা শেষ হওয়ার আগেই হঠাৎ নীরব ঘুরে দাঁড়াল। রুক্ষ ঝাঝালো স্বরে বলল, তুমি কিভাবে চলো? ঘুরতে গিয়েও একটা না একটা ঘটনার জন্ম দিতেই হবে। এতজনের কারো কিছু হয় না, আর তুমি গিয়ে পা কেটে নাও। আর সেই সুযোগে অন্যদের সাথে গল্প জমাও। ও প্রত্যাশা বিস্ময় আর বিরক্তির মিশ্র সুরে বলল, আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো সবটা বলার আগেই আপনি ঝাড়তে শুরু করলেন। আর কেটে গেলে আমারই বা কী দোষ? আমি কি ইচ্ছে করে করেছিলাম? আজব তো। প্রত্যাশা ঠোঁট ফোলাল, গাল দুটো অভিমানে ভারী হল। প্রত্যাশার অভিমানী মুখের দিকে তাকাতেই নীরবের মুখের আদল মিয়ে আসল। গলার স্বর আগের তুলনায় নরম করল, তবুও সাবধানবাণী নামল প্রতিটি বাক্যে, ওকে ওকে, এখন গাল ফুলিয়ে নাটক করো না। এখন আমাদের বেরোতে হবে। তবে শোনো, আগেও বলেছি, আবার বলছি, কিছু কিছু মানুষের সংস্পর্শে না যেয়ে দূরে থাকাই বেটার। আর সব মানুষের বাহ্যিক ব্যবহার দেখে পুরো বিশ্বাস করে ফেলো না। কারো সাময়িক আন্তরিকতায় নিজেকে পুরোপুরি উজাট করে দিও না। জীবনে চলতে গেলে বুদ্ধি খাটাতে হয়, চোখ খোলা রাখতে হয়। সবাই সবসময় যেরকম মনে হয়, আসলে কিন্তু সেরকমই হয় না। প্রত্যাশা কতটা গুরুত্ব দিল বোঝা গেল না। ও বোঝার চেষ্টাই করল না। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল। এর মধ্যে নীরবের ফোনটা বেজে উঠল। আননাউন নম্বর দেখে নীরব কপালে ভাঁজ ফেলে রিসিভ করল। হ্যালো বলতেই ওপাশ থেকে পুরুষ গলা এল, অফিসার নীরব বলছেন। নীরব ভ্রু গুটিয়ে জবাব দিল, জি। নীরব মাহবুব স্পিকিং। আমি ডিআইজি অফিস থেকে বলছি। সৎ, সাহসিকতা আর দক্ষতার পরিচয় দেওয়ার জন্য আপনাকে মেডেল দেওয়া হবে। অতি সত্বর হেড অফিসে চলে আসুন। এখানে? কথা সম্পূর্ণ করতে না দিয়ে নীরব রুক্ষ স্বরে বলল, ফাজলামো রাখ। নম্বর চেঞ্জ করলে কি গলার স্বরও চেঞ্জ হয়? আরে ওইটাই তো চ্যালেঞ্জ ছিল, দেখলাম ধরতে পারিস কিনা। আচ্ছা দোস্ত, কই তুই? সবাই তো পৌঁছে গেছে, তুই কোথায় শালা? বিয়ে করলি, জানালি না, দাওয়াতও দিলি না। এখন তো সবাই বউ নিয়ে এসেছে, তোর বউ আনবি না? নাকি সবাই বউ দেখে ফেলবে বলে আসছিসই না? নীরব ঠোঁট শক্ত করে ছোট করে বলল, ফাজলামো কথাবার্তা বলতে অন্য কাউকে খুঁজে নে। ফাজলামির সাথে টাইম খিষ্ট করার মতো মুডে নেই আমি। আসছি। ম্যারেজ অ্যানিভার্সারি পালন কম একে বন্ধুদের গেট টুগেদারই বলা যায়। ফয়সালের ল্যাব ম্যারেজে বন্ধুদের অবদান অনস্বীকার্য। ক্লাসমেটের সাথে প্রেমের সূচনালগ্ন থেকে বিয়ে অবধি যেসব বন্ধু পাশে থেকেছে, যাদের সঙ্গে হৃদ্যতা আর সখ্যতা গড়ে উঠেছিল, তাদেরই কয়েকজনকে সে আমন্ত্রণ জানিয়েছে নিজের নিরিবিলি ফ্ল্যাটে। সম্পর্কের পথচলার এই স্মরণীয় দিনে আপন মানুষগুলোকে সঙ্গে রাখতেই এমন ঘরোয়া আয়োজন। ড্রয়িং রুমে বন্ধুদের হাসাহাসি আর গল্পের আসর জমেছে। এমন সময় একজোড়া দম্পতির আগমন ঘটে। সবার চোখ তাদের দিকে। প্রত্যাশা নীরবের সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে এলো। সোফায় বসা এক রমণীর ফর্সা মুখের আদল বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেল। এতক্ষণের হাসি মুখটা নিমিষেই মিয়ে আসল। প্রত্যাশার গায়ে মেরুন রঙের শাড়ি, আঁচলটা ডান হাতের ফাঁক গলে সামনে এনে রাখা, এক হাতে আলতো করে ধরে রাখা। নীরবের পরনে কফি কালারের শার্ট, অফ হোয়াইট ডেনিম প্যান্টের উপর ইন করে পরা, চুলগুলো জেল দিয়ে সেট করে হালকা ব্যাক ব্রাশ করা। একজন উচ্চস্বরে বলল, বন্ধু অবশেষে আসলা? বউ সবাই দেখে ফেলবে বলে গোপনে বিয়ে করছো? আরেকজন বলল, আরে এসপি তো কিপটামিও করছে, আমরা সব কবজি ডুবে খাব বলে বিয়েতে অনুষ্ঠানই করেনি। নীরব বলল, হুট করে হয়েছে সবাই জানিস, অহেতুক আজবাজে বলা বন্ধ রাখ। একজন লম্বা করে সালাম দিল, আসসালামুজালাইকুম ভাবি। প্রত্যাশার লজ্জা লাগছে, ও এভাবে অভ্যস্ত না থাকায় আনিজি ফিল করছে। দৃষ্টিজোড়া ওর নত। ও মাথাটা তুলে মিহি স্বরে উত্তর দিতেই চোখ পড়ে প্রীতির দিকে। প্রীতি এদিকেই চেয়ে। প্রথমে বিস্মিত হলেও পরক্ষণে খেয়াল হয় প্রীতি নীরবের ফ্রেন্ড হলে এদেরও মোবাইলে ডুবে ছিল ইচ্ছে।
মুখ তুলে তাকাতেই চোখ দুটো জ্বলজ্বল করে উঠল। একবার নীরবের দিকে তাকাল তো আবার প্রীতির দিকে তাকিয়ে বলল, মাম্মা, পাপা। পাপা এসেছে। ইচ্ছে ঝট করে উঠে এগিয়ে নীরবের সামনে দাঁড়ায়। ঝকঝকে সাদা দাঁত বের করে হেসে প্রাণোচ্ছ্বল কণ্ঠে বলল, পাপা। সবার মাঝে এভাবে বলায় প্রত্যাশার না চাইতেও কেমন জানি লাগল। ইচ্ছের গাল ধরে নীরব বলল, সুইট মামনি, কখন এসেছ? উপস্থিত কেউ কেউ একটু অবাকি হল। একজন হাসতে হাসতে মস্করা করে বলল, আরে দেখো দেখি কাণ্ড। ইচ্ছে বেবি কি নীরবকেই নিবিড় ভাবছে? আর টুইন্স হলে ইচ্ছেরই বা কী দোষ? ও ছোট মানুষ, অত বুঝে নাকি কো। আরেকজন ঝট করে বলে ফেল, যেখানে স্বয়ং ইচ্ছের মা, আমাদের বলিউড সুন্দরী প্রীতি জিনটাই মিস্টেক করেছিল। নিবিড়কে প্রপোজ করতে গিয়ে ভুলে তো প্রথমে নীরবকে প্রপোজ করে ফেলেছিল। সে নিয়ে কি এক কাণ্ড! পুরনো ঘাটা দগদগ করে উঠল প্রীতির। সবাই যেটাকে মিস্টেক জানে, আদৌ কি মিস্টেক ছিল? নাকি অপমানের বদলা, সাথে পুরনো প্রতিশোধের স্পৃহা থেকেই ঘটনার মোড় উল্টে দেওয়া হয়? মিথ্যে নাটক সাজানো হয়? প্রীতি প্রসঙ্গ পাল্টাতে সবার মনোযোগ ঘুরাতে বলল, আরে তোমরা সব পুরনো কথা বাচ্চার দাও তো। এতক্ষণ তো সবাই নীরবের বউ দেখার জন্য মুখিয়েছিলে, তাকেই বরং দেখো। খুব পরপর প্রত্যাশার দিকে তাকিয়ে বলল, প্রত্যাশা দাঁড়িয়ে আছো কেন? এসো বসো। খুব প্রত্যাশা প্রীতির দিকে তাকিয়ে ফের নীরবের দিকে তাকাল। চোখের ভাষায় নীরবের সম্মতি পেতেই আলগোছে গিয়ে বসল। মেয়েরা এক পাশের সোফায়, ছেলেরা অপর পাশে। সামনের টিটেবিলে নাস্তায় ভরপুর। খেতে খেতে আড্ডা আবার জমে উঠল। ইচ্ছে নীরবের কোলের উপর বসে ফোনে গেম খেলছে। গল্পের এক পর্যায়ে একজন বলল, এখানে উপস্থিত নীরব বাদে বাকিদের লাভ ম্যারেজ। তা নীরব, আমাদের ছোঁয়া কেন তোর গায়ে লাগলো না বলতো? প্রেমপীড়িতে তোর এলার্জির কারণটা কি ছিল? নীরব একটু কেশে বলল, প্রেমের পরিণতি যদি বিয়ে না হয়, তবে তা আবেগী থাকে, অধিকার নয়। একটা কাগজে নাম মোহর হওয়া মানেই দেয়া হক, দে নিরাপত্তা, দে তাকে ছুঁয়ে রাখার অধিকার। সবার সামনে গর্ব করে বলা যায় সে আমার হালাল জীবনসঙ্গী। গু এক সেকেন্ড থেমে বলল, প্রকাশ্যে, সম্মানে, দায়িত্ব নিয়ে আমার জন্য নির্ধারিত জনকে আমার পাশে রাখতে চেয়েছি। তাই প্রেম নয়, আমি হালাল সম্পর্ককে বেছে নিয়েছি। এটা আমার থট। তবে আমি এটাও মনে করি সব কিছুই উপরওয়ালার লিখে দেওয়া, তাই এমনটাই হয়েছে। এছাড়া নাথিং। কি কিছুপল পর সবাই কথা বললেও প্রত্যাশা চুপচাপ। একেতে অচেনা লোকজন, তার উপর সবাই অনেক সিনিয়র। ওর কী বা বলার আছে? ইচ্ছের হাত ধরে প্রত্যাশা একটু দূরে জানালার পাশে এসে দাঁড়াল। কয়েক মুহূর্ত পরেই পুরুষালী পরিচিত স্বর কানে এলো, আনিজি লাগছে। বেশি খারাপ লাগছে তোমার? নীরবের দিকে ঘুরে তাকাল প্রত্যাশা। মাথা নাড়িয়ে ঠোঁট উল্টে বলল, হুম। বেশি না, একটু একটু কেমন কেমন লাগছে। চুপ। প্রত্যাশার বলার ধরন দেখে নীরব হেসে ফেল। আশ্বস্ত করতে বলল, আর একটু ওয়েট করো, আমরা চলে যাব। কো ইচ্ছে মুখ তুলে নীরবের দিকে তাকিয়ে বলল, পাপা আমিও যাব। কো এর মধ্যে প্রীতি ডাক দিল, ইচ্ছে, তোমার হেয়ার ব্যান্ড ওখানে খুলে পড়েছিল দেখছি। এসো লাগিয়ে দিই। ইচ্ছে কপা এগিয়ে প্রীতির শুভ্ররঙা 3 পিসের ওড়না টেনে ধরল। আহ্লাদি গলায় বলল, মাম্মা আমি পাপার সাথে যাব। পাপা ওকে নিয়ে যাবে। খুব প্রত্যাশাকে আঙুল দিয়ে দেখিয়ে বলে। প্রীতি বিরক্তি নিয়ে বলল, ইচ্ছে জ্বালাবে না? একটু পর আমরা বাসায় ফিরব। এখন চুপচাপ বাকিটা সময় থাকবে, কোনো কথা বলবে না। ইচ্ছে গাল ফুলাল, ঠোঁট ভেঙে কান্না আসছে। নীরব এগিয়ে ইচ্ছের মাথায় হাত বুলিয়ে বলল, ইচ্ছে অন্যদিন নিব তোমাকে। ইচ্ছে জেদি স্বরে বলল, নাহ ইক্ষুন। কুপ্রীতি চোখ রাঙিয়ে চাইল। ধমক দিয়ে কিছু বলবে তার আগেই নীরব বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে নিয়ে যাব। খুব পরপর প্রীতির দিকে তাকিয়ে বলল, ইচ্ছে যেহেতু যেতে চাইছে ওকে নিয়ে যাই। কাল আমি দিয়ে আসব। আশা করি তোমার কোনো অসুবিধে হবে না। আর অসুবিধা হওয়ার কিছু নেইও। কাজের লোকের কাছে থাকার চেয়ে আমাদের ওখানে যে একটু হলেও বেশি ভালো থাকবে ইচ্ছে, এটা আমি চোখ বুজে বলে দিতে পারি। কি কথাগুলো পিঞ্চ মে খিউরে বলে নীরব তা প্রীতি ঢের বুঝ। তবে প্রত্যুত্তর দিল না। ডিনার না করেই সবাইকে বুঝিয়ে কিছু একটা অজুহাত দিয়ে নীরব চলে আসে। পার্কিং লটে পার্ক করা বাইকের কাছে আসতেই প্রত্যাশা শুধাল, আগে আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর ইচ্ছেকে নিয়ে যাবেন না? নীরব বাইকে বসতে বসতে বলল, না ঘি। না মানে ঘি? না মানে তো নাই হয়। হেয়ালি না করে ঝেড়ে কাশুন তো। সরাসরি বলুন। তুমিও আমাদের সাথে যাচ্ছ গু? আজ? হুম, আজ। এখন নীরব আদেশের সুরে বলল, বাড়তি কথা না বলে ঝটপট কাজ করো। ইচ্ছেকে তুলে দাও। ইচ্ছেকে মাঝে তুলে বসাতে গেলে নীরব চোখ দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, সামনে দাও। চালাতে সমস্যা হবে তো?
হবে না, যা বলছি তাই করো। ও অগত্যা ইচ্ছেকে সামনে বসিয়ে নিজে নীরবের পাশে বসল। বাইকের ইঞ্জিন চালু করতে করতে নীরব বলল, শাড়ির আঁচল ঠিকঠাক করে বসো। খুব প্রত্যাশা শাড়ির আঁচল কোলের উপর তুলে এক হাত কোলের উপর রাখল, অপর হাতে নীরবের পেট জড়িয়ে ধরল। ইচ্ছে ঘাট বাঁকিয়ে প্রত্যাশার দিকে তাকিয়ে চোখ শুরু করে বলল, তুমি সবসময় আমার পাপার সাথে থাকো কিনো? প্রত্যাশা দুষ্টু হেসে বলল, তোমার এই পাপা আমার বর, তাই উ। ইচ্ছেকে দেখে নিহারিকার ভেতরে ভেতরে ভালো লাগলেও প্রকাশ করলেন না। ওদিকে বাড়িশুদ্ধ লোক তো বলতো ইচ্ছেকে আনতে। সবাই প্রত্যাশা আর ইচ্ছেকে দেখে খুশিই হল। নিহারিকা কোলের কাছে ইচ্ছেকে বসিয়ে মাথায় মমতায় ভরা হাত বুলিয়ে গেলেন। প্রত্যাশা সবার সাথে সাক্ষাৎ শেষে শাশুড়ির পাশে বসল। নিহারিকা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুধালেন, চুল কেটেছ? প্রত্যাশা ভড়কে গেল। এই রে শাশুড়ি, মায়ের জহুরির চোখ ঠিক খেয়াল করেছে। আম্মুর মতো উনিও বকা না দেয় এই ভয়ে শুকনো ঢোক গিলল ও। নিচের ঠোঁট জিভের ডগায় ভিজিয়ে আমতা আমতা করল, হহু। বড় চুলই বেশি ভালো লাগে। বড় চুলে তোমাকে বেশি সুন্দর লাগতো। ও বেশি কিছু না বলায় প্রত্যাশা স্বস্তির নিঃশ্বাস ফেল। এর মধ্যে নিভান এসে ইচ্ছের সাথে কথা বলতে লাগল। ইচ্ছের পাশে বসে আদুরে গলায় বলল, সোনা মামনি, তুমি চিনো আমায়? ইচ্ছে বড় চোখে চেয়ে দুপাশে মাথা নেড়ে না বোঝায়। নিভান কিছু বলার আগেই প্রত্যাশা ঝটপট বলে উঠল, ইচ্ছে উনি তোমার বড় পাপা গু। ইচ্ছে ভেঙে ভেঙে বলল, বড় পাপা? নিভান একগাল হেসে স্নেহমাখা হাত ইচ্ছের মাথায় রেখে বলল, হ্যাঁ সোনা। কি ফ্রেশ হয়ে ক্যাজুয়াল পোশাকে নীরব রুম থেকে বেরিয়ে এদিকে আসছিল। প্রত্যাশার নজর পড়তেই ইচ্ছেকে দেখিয়ে তর্জনী তুলে বলল, ইচ্ছে, আর ওনাকে আজ থেকে পাপা নয়, ছোট পাপা বলবে, কেমন? উনি তোমার ছোট পাপা হন। ইচ্ছে নাক ফুলিয়ে বিরোধিতা করে উঠল। পাপা খু। নিহারিকা আদর করে নরম স্বরে বলল, ইচ্ছে আপু, আমার প্রত্যাশা ঠিকই বলেছে, তুমি ছোট পাপা বলবে সোনা। ইচ্ছে ঘাট ফুলিয়ে বলল, পাপা ছোট না, পাপা অনেক বড়। ও উপস্থিত সবাই হেসে ফেলল। নিভান আশকারা দিয়ে বলল, আহ মা, বাদ দাও না। ছোট বাচ্চা মেয়ে, ব্যাপার না। বড় হলে ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আনিশা ইচ্ছের সাথে বেশ গল্প জুড়ে দেয়। সবাইকে চেনাতে বড় অ্যালবামটা নিয়ে আসে। ইচ্ছেকে দেখাতে থাকে, এটা ওর বাবা। বাবা এখনো অফিসে। আত্মীয়দেরও দেখিয়ে বকবক করতে থাকে। তবে ইচ্ছের কোনো আগ্রহ দেখা গেল না। ও নীরবের ফোন নিয়ে কার্টুন দেখতে লাগল। পরীকে এক কাপ ব্ল্যাক কফি আনতে বল নীরব। তবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যাশা ছবি দেখতে আরম্ভ করল। অ্যালবামটা প্রত্যাশার কোলের উপর। এক পাশে আনিশা, আরেক পাশে ইচ্ছে নীরবের গা ঘেঁষে। প্রত্যাশা আর আনিশার দৃষ্টি অ্যালবামের পাতা। ছবির পাতা উল্টে উল্টে হঠাৎ একটা পাতায় এলেই আনিশা খিলখিল করে হেসে বলে উঠল, ছোট ভাবিমুনি, এই দেখো ভাইয়া লুঙ্গি পরে দাঁড়ায় আছে। ওরে বাবারে, ভাইয়ারে কে এভাবে তুলছে? প্রত্যাশা চোখ বড় করে তাকায় ছবিটার দিকে। আবিরের ছবি, গাল দুটো ফুলে আছে, আর পরনে ছাপের লুঙ্গি আর সাদা গেঞ্জি। দেখেই বোঝা যাচ্ছে সুন্নাতে খাতনার ছবি। প্রত্যাশা ভ্রু তুলে ঠোঁট চেপে হেসে বলল, আরে আরে, এই ছবি তো দেখেই বোঝা যাচ্ছে বেআই প্লাস দেবরের ম্যানলি জার্নির শুরুর দিক। ও আবিরের দৃষ্টি টিভির পর্দায় থাকলেও এহেন কথায় বেশ লজ্জায় পড়ল। আরেক পাতা উল্টাতে না উল্টাতেই একদম ছোটবেলার ছবি আসলো। দুষ্টু পাকনি আনিশা বিজ্ঞের মতন গোল গোল চোখ করে চেয়ে বলল, এইটা ভাইয়া। আমি জানি, বড় দাদান বলেছিল। এমা নেন্টু ভাইয়া গি একদম ছোটবেলার ছবি। ছবিটিতে আবিরকে বেশ নাদুস নুদুস লাগছে। গায়ে পোশাক না থাকলেও কপালের উপর কালো ইয়া বড় নজর টিকা। ফর্সা মুখে চাঁদের মতো জ্বলজ্বল করছে। আনিশার কথা শুনে আবির ধমক দিয়ে উঠল। পরপর শর্মিলাকে উদ্দেশ্য করে কাদো কাদো মুখ করে অসহায় কণ্ঠে বলল, আম্মু, এসব ছবিও রাখা লাগে নাকি? কি একটা অবস্থা! মানসম্মানের ফালুদা বানানোর জন্য কি সব ছবি জাদুঘরে সংরক্ষিত রাখার মতো সংরক্ষণ করে রেখেছ? দিলে তো 12টা বাজিয়ে। কি শর্মিলা হেসে রুমের দিকে যেতে যেতে জোরে সোরে বললেন, ছেলেবেলার ছবি এগুলো, স্মৃতি হিসেবে রেখেছি। ছেলেবেলার ছবিতে মানসম্মান আবার কি বাবা? আবির অপ্রস্তুত ভূমিতে চোখমুখ কুঁচকে বসে রইল। প্রত্যাশা দ্রুত পাতা উল্টাতে উল্টাতে বলল, দেখি দেখি, সামনে এগোই। দেখি আর কারো ঐতিহাসিক ছবিবি পাওয়া যায় কি না। গে আচমকা আবির প্রশ্ন করে উঠল, ছোট ভাবিমনি আর কারো বলতে তুমি কি ছোট দাদানকে বোঝাচ্ছ? প্রত্যাশা কথাটা কতটা বুঝল বোঝা গেল না। ও তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল, হু। কি সবে কফির মগে চুমুক দিয়েছিল নীরব। ওদের এমন কথোপকথনে গলায় বেশম লাগে তার। নীরবের খুকখুক কাশিতে প্রত্যাশার টঙ্ক নড়ে। ও ঝড়ো বেগে দুদিকে মাথা নাড়িয়ে বলল, এই না না, আমি তা বলিনি গো। আবির হাসতেই নীরব চোখ পাকিয়ে তাকাল।
নীরবের এক দৃষ্টিতেই বেচার হাসি ফিউজ হয়ে গেল। প্রত্যাশা লজ্জা পেয়ে অ্যালবাম রেখে ত্রস্ত উঠে গেল। ঘড়ির কাঁটা রাত 12টার ঘর ছুঁই ছুঁই। ইচ্ছে নিহারিকার কাছে শুয়েছে। নীরব সোফায় বসে ল্যাপটপে মেইল চেক করে ফোনটা ওপেন করতেই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন নজরে এল। অ্যাপে ঢুকে মেসেজে ফটো এর নোটিফিকেশন দেখে কৌতূহল নিয়ে চেক করতেই মেঘ বিনা বাজের মতো স্তব্ধ হল নীরব। ভাষা হারিয়ে গেল, বিমূর্ত হয়ে ফোনের স্ক্রিনে চেয়ে রইল। বেশ কয়েকটা ছবি। প্রত্যাশা সার্থকের বুকের উপর, সার্থক চেইন ছড়াচ্ছে সেই দৃশ্যর ছবি। নীরবের মাথা রক্ত চড়ে গেল। চোখ দুটো বুজে নীল। প্রত্যাশা সবার সাথে গল্পগুজব করে রুমে এসে নীরবকে অমন অসাডের মতো দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এগোল। ঠোঁট ফাঁক করে কিছু বলবে তার আগেই নীরব মুখে কিছুই না বলে সোজা ফোনটা প্রত্যাশার দিকে ধরল। স্ক্রিনে চোখ পড়তেই গোটা আসমান যেন প্রত্যাশার মাথার উপর পড়ল। বুকটা ছ্যাঁত করে উঠল। মূর্ছা যাওয়ার মতন হল। ঘর জুড়ে থমথমে নিস্তব্ধতা। প্রত্যাশা স্তব্ধ, হতবুদ্ধি, কিংকর্তব্য বিমূঢ়। আশঙ্কায় মেয়েটার চোখের পাতাগুলো কাঁপছে অনবরত, ঠোঁটজোড়া কেঁপে কেঁপে থেমে যাচ্ছে। গলায় শব্দ আটকে আছে। সবটা ঠাউর করতে পারছে না। নিচু স্বর, অথচ ছুরি দিয়ে কাছে আঁচড় দেওয়ার মতো ধারালো স্বরে প্রশ্ন ছুড়ল নীরব, এই ছবিগুলো দেখার পর আমি কি ভাব বলো? তোমার প্রতি আমার ধারণা ঠিক কোনো খাতে গড়াবে? প্রত্যাশার বুকের ভেতরটা ধকধক করছে, হতবিহ্বলতায় মেয়েটা বাকশূন্য। মুখ খোলার আগেই নীরব প্রলম্বিত শ্বাস ফেলে বজ্রকণ্ঠে ফের বলল, ওয়াই আর ইউ সাইলেন্ট? টেল মি, হোয়াট এক্স্যাক্টলি অ্যাম আই সাপোজ টু বিলিভ অ্যাবাউট ইউ আফটার সিইং দিস? প্রত্যাশা ধমকে কেঁপে ওঠে। মুহূর্তেই চোখ জোড়া ছলছল করে উঠল। ভেজা, কম্পিত স্বরে বলল, বিশ্বাস করুন, আমি সত্যিই বুঝতে পারছি না ছবিগুলো কোত্থেকে এলো, কখন তোলা হলো, কে তুলেছে। আমার বিশ্বাস হচ্ছে না এটা আমি কি করে? টসসে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল প্রত্যাশার গাল বেয়ে। প্রত্যাশা ব্যাকুল নয়নে এক বুক আশা নিয়ে নীরবের দিকে তাকায়। নীরব ঠিক ওকে বুঝবে এই আশায়। প্রত্যাশার সে আশায় বুঝি গুডে বালি। নীরবের ঠোঁটে তাচ্ছিলের হাসি, চোখে অবজ্ঞার ঝিলিক নিয়ে বলল, মানে বলতে চাইছ ছবির এই মেয়েটা তুমি না? রাইট। বুকের ভেতর থেকে হাহাকার বেরুল প্রত্যাশার। কি বলবে, কিভাবে বুঝাবে? অস্থির চিত্তে ব্যাকুল স্বরে বোঝানোর চেষ্টা করল, আমি সত্যিই বুঝতে পারছি না। আপনি বিশ্বাস করুন, আমি ছবির এই দৃশ্যগুলো কিভাবে ঘটেছে সেটাও মনে করতে পারছি না। আমি কিচ্ছু মনে করতে পারছি না, বুঝতেও পারছি না। বিলিভ মি বলতে বলতে ঝরঝরিয়ে কেঁদে উঠল প্রত্যাশা। নীরব ত্যাডা সুরে বলল, বিকেলে তোমার ফোনে ওর কল এলো, সেটাও তুমি জানো না? এখন তো আমার মনে প্রশ্ন জাগছে, তুমি কলেজ থেকে ট্যুরে গেলে, ওরাও সেইম জায়গাতেই ট্যুরে গেল, দেখাও হলো, এতটা কোইন্সিডেন্স কি করে হয়? নাকি আমাকে আই ওয়াশ করা হয়েছে? প্রত্যাশা নিস্তব্ধ হয়ে যায়। অবিশ্বাস্য চাহনিতে চেয়ে সহসাই বলল, নীরব, আপনি এই ছবিগুলো দেখে এতদূর অবধি চলে গিয়েছেন। এত সহজেই ছবিগুলো দেখেই বিশ্বাস করে নিলেন। আমাকে একটুও বিশ্বাস করলেন না। আপনার মনে হয় আমি অমন? নীরব রাগে উচ্চ কণ্ঠে বলল, তুমি কলেজ থেকে গিয়েছিলে তোমার ফ্রেন্ডদের সাথে তোমার থাকার কথা। সেখানে তুমি ওর সাথে কি করছিলে? তাও হোটেলের ফাঁকা রুমে। ছবিটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হোটেলের একটা লাক্সারি রুম। ছবিগুলো দেখতেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তারপরেও আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম এডিট করা কি না। কোনটা এডিট আর কোনটা রিয়েল সেটা তফাৎ করার ক্ষমতা আমার আছে। ছবির তুমি সংজ্ঞাহীনও নয়। তাহলে বলো আমার কথাগুলো লজিকলেস, আমার মনে তৈরি হওয়া প্রশ্ন নিজকেই? প্রত্যাশা ভেজা গলায় বলল, নীরব, দয়া করে আপনি আমার পুরো কথা আগে শুনুন, তারপর না হয় জাজ করবেন। প্লিজ শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। বাম ভ্রুটা কিঞ্চিত উঁচিয়ে দাঁড়াত স্বরে বল নীরব, ওকে বলো, এক্সপ্লেইন দাও। হাতের পিঠে গাল বেয়ে পড়া অশ্রুবিন্দু মুছে নিয়ে প্রত্যাশা মস্তিষ্কে চাপ দিয়ে মনে করার চেষ্টা করে। বলে, আগেই বলেছি আমার ওনাদের সাথে দেখা হয়। আমার পা কেটে যায়। সার্থক উনি নিজে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়, মেডিসিন প্রেসক্রাইবও করে। তারপর আমার যতটুকু মনে আছে আমি ওনাদের সাথে সি বিচের পাড়েই সময় কাটাতে থাকি। তারপরের কথা আমার ঠিকঠাক মনে পড়ে না। সার্থক আর ওনার ফ্রেন্ড, ওনার একটা মেয়ে ফ্রেন্ড ছিল, ওনারা আমায় বলে ওষুধ নেওয়ার ফলে ঘুম পাচ্ছিল। আর আমাদের ট্যুরের সবাই সেই মুহূর্তে ঘুরতে যাচ্ছিল। আমি অসুস্থ থাকায় ওনারা সাথে রাখে। আমার ফ্রেন্ডরাও একই কথা বলেছে। তারপর সন্ধ্যায় উনি আমাকে পৌঁছে দিয়ে আসে। ব্যাস,
একটুকুই। কিন্তু কখন, কিভাবে? এই। নীরব থামিয়ে দিল। স্ক্রল করে একটা ছবি প্রত্যাশার সামনে ধরল। ছবিটাতে প্রত্যাশা নিজে সার্থকের হাত ধরে আছে, ঠোঁটের কোণে হাসি নিয়ে, চোখে মুখে মুগ্ধতা ছড়িয়ে। রাগে নীরবের মাথা ফেটে যাচ্ছে। গর্জে ওঠে বলল, এখানে না তো অচেতন তুমি, আর না তো ঘুমের ছিটেফোঁটাও আছে। খুঁজে দৃশ্য দেখে নীরবের মাথা বিগড়ে গিয়েছে। সেই ছবিটা স্ক্রিনে এলো। দুজনে খুব কাছাকাছি। প্রত্যাশার দিকে ঝুঁকে সার্থক টি শার্টের বোতাম থেকে চেইনটা ছড়াচ্ছে। ঘৃণা আর রাগে নীরব হিতাহিত জ্ঞান হারিয়ে ফট করে হাতের ফোনটা ছুঁড়ে মারল। ফ্লোরে পড়তেই ফোনের গ্লাস ফেটে যায়। ঝানিয়ে ওঠা শব্দে প্রত্যাশার বুক কেঁপে ওঠে। নীরবের এমন কঠোর আচরণে প্রত্যাশার শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। নীরব কপাল স্লাইড করে রাগ দমানোর চেষ্টা করল। অধৈর্য হয়ে বলল, এখন মনে হচ্ছে আমার মা ঠিকই বলে। এগুলো যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমিও বোধহয় জেনে শুনে নিবিড়ের মতো আরেকটা ভুলই করলাম। আসলেই রক্ত কথা বলে। জিনেটিক বিষয়টা সহজেই উতরানো যায় না। জেনে শুনে তোমাকে দয়া দেখানোই আমার ভুল ছিল। ঘোর তমসার মধ্যে নিভু নিভু এক চিলতে আলোর রেখা নীরবের যদি সত্যি হয়ে থাকে কথাটায় পায় প্রত্যাশা। উনি যদি বলছে, তার মানে এক্ষুনি পুরোপুরি বিশ্বাস করেননি। তবে পরক্ষণেই প্রত্যাশার সেই আলো অজানা অন্ধকার গ্রাস করে নেয়। সাথে সবটা বুঝতেও ব্যর্থ হয়। মস্তিষ্ক ক্যাচ করল, রক্ত, জেনেটিক, দয়া দেখানো। প্রত্যাশা কিছুটা উঁচু স্বরে বলল, নীরব, আপনি আমাকে বলছেন বলুন। আপনি ভালো করে জানেন আমার আব্বু আম্মু কেমন। জেনেটিক কথা তুলে ভুলেও তাদেরকে ছোট করে কিছু বলতে যাবেন না। আপনার রাইট নেই। আমি সহ্য করব না। আর দয়া, কিসের দয়া করেছেন আমাকে? রাগের বসে মুখ ফসকে কি বলতে বসেছিল তা ভাবতেই নীরব নিজেই নিজের উপর বিস্মিত হয়। হতাশায় চোখ দুটো বুজে নিল। জোরালো শ্বাস ফেলে নিজেকে সামলাল। গলার স্বর নামিয়ে বলল, সরি, আমি ওভাবে বলতে চাইনি। তুমি আমার জায়গায় একবার নিজেকে কল্পনা করে দেখো আমার কিরকম লাগছে। আমার অবস্থাটা রিলাইজ করার চেষ্টা করো। যেখানে আমি সার্থকের সাথে তোমার সামান্য কথা বলাই টলারেট করতে পারি না, সেখানে এই দৃশ্যগুলো দেখার পর কিভাবে সহ্য করব? চোখে ননতা পানির বহর নিয়ে অনুনয় করে ব্যাকুল স্বরে বল প্রত্যাশা, দয়া করে আমায় একবার বিশ্বাস করুন। আমি যেমনই হই না কেন, তবে সজ্ঞানে কখনো কোনো অন্যায় পা ঘিপ করতে পারি না। এতটুকু আত্মবিশ্বাস আমার আছে। আচ্ছা, আমাকে সত্যি করে বলো, তুমি বুঝতে পারোনি আমি সার্থকের সাথে তোমার কথা বলা পছন্দ করতাম না? সেদিন হাসপাতালে ওর চেম্বারে আমার আচরণ, কথা শুনে কিছুই বোঝনি? এছাড়াও বাড়িতেও আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। তারপরও তুমি ওর থেকে হেল্পও নাও, ওর কাছে রেস্টের জন্য আশ্রয় নাও, আবার আমারই সামনে থ্যাঙ্কস জানাও। আমার যে বিশ্বাসটা অ্যালার্জি লাগে, তুমি সেটা স্বাচ্ছন্দ্য নিয়ে করে যাও। এগুলোর ব্যাখ্যা কি? বাদ দিলাম ছবির কথা। খুব প্রত্যাশা কাপা কাপা গলায় বলল, উনি আপনার আত্মীয়, সেই সূত্রেই আমি কথা বলেছি। আপনি যে ওনাকে অপছন্দ করেন, আমি সেটা বুঝতে পারিনি। নীরব চোয়াল শক্ত করে আচমকা প্রত্যাশার দুই বাহু শক্ত করে ধরল। রাগান্বিত হয়ে দাঁত কিডমিডে বলল, তুমি বুঝবে কি করে? তুমি তো সবসময় নিজেকেই প্রায়োরিটি দাও। অন্যকে নিয়ে কখনো ভেবেছ? না, ভাবনি। অন্যের বিরক্ত লাগা, অন্যের খারাপ লাগাকে তুমি এক পয়সার দাম দাও না। তোমার যখন যা মন চায় তাই করো। প্রত্যাশার গা থরথরিয়ে কাঁপছে। কান্নার শব্দ গলায় আটকে আছে। অঝোরে আশাধিয়া বর্ষণ কপল বেয়ে নামছে অবিরত। নীরব আগু গুণ চোখ নিয়ে রাগক্ষোভ ঝাড়ল, তুমি ছোট, অগোছালো কিশোরী, তোমার কাছ থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখা বোকামি। তাই আমি তোমার কাছে ন্যূনতম এক্সপেক্টও রাখিনি। তুমি যেমন আমি তেমন তুমিটাকেই মেনে নিয়েছি। মাঝখানে তোমার কিছু ভুলকেও চোখ বুজে মেনে নিয়েছি। তোমাকে কারো কাছে এতটুকু খাটো হতে দিইনি। খুব প্রত্যাশার বুক ফেটে যাচ্ছে। ও অস্ফুটে কিছু বলতে চাইল, নীরব নীরব থামিয়ে দিল। প্রত্যাশার বাহু ছেড়ে দিল। ডান হাত উঁচু করে তুলে বলল, লেট মি ফিনিশ। প্রত্যাশার নিজেকে খুব অসহায় ঠেকছে। নীরব হতাশা আর ক্ষোভ মিশিয়ে বলল রুট স্বরে, শুরু থেকেই তোমার পাগলামি হাসি মুখে মেনে নিয়েছি। তোমার ছেলেমানুষী আচরণ ধৈর্য ধরে সহ্য করেছি। তোমাকে এতটুকু বুঝতে দেইনি। এবার তো তুমি লিমিট ক্রস করে ফেলেছ। এরকম দৃশ্য দেখার পরেও মেনে নেওয়া যায়? তুমিই বলো যায়? পাগলামি, অবুঝপনা মানা গেলেও চরিত্রের দোষত্রুটি মানা সহজ নয়। আজকের পর থেকে তোমার আমার সম্পর্ক অনিশ্চিত।
এই দৃশ্য দেখার পরেও তোমার সাথে স্বাভাবিক সম্পর্ক কন্টিনিউ রাখা হবে বলে মনে হয় না। খুব প্রত্যাশার পুরো পৃথিবী দুলে উঠল যেন। বুকের ভেতরটা নিঃশব্দের ঈদ তাক্ত হল। উল্টো দিক ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে পা বাড়াল নীরব। প্রত্যাশা আকস্মিক নীরবের হাতটা টেনে ধরল। আহত কণ্ঠে বলল, নীরব প্লিজ এত বড় একটা অপবাদ দিবেন না। মানা যাচ্ছে না। আমি পারছি না মানতে। নীরবের টানটান পিঠের দিকে কাতর হয়ে চেয়ে প্রত্যাশা। নীরব ঘাট ঘুরিয়ে এক হাতে প্রত্যাশার হাত নিজের হাত থেকে ছাড়াল। বলল শান্ত কণ্ঠে, লেট মি এলোন। ভেতরের ছোট্ট হৃদয় দুমড়ে মুচড়ে গেল। তবুও নিজেকে সামলাতে, শক্ত করতে আপ্রাণ চেষ্টা করল প্রত্যাশা। ঝট করে হাতের উল্টো পাশ দিয়ে গাল বেয়ে পড়া জলের কণাগুলো মুছল। কান্না আটকিয়ে স্থির গলায় বলল, আজ যা যা বললেন, যদি কখনো জানেন আমি সত্যিই নির্দোষ ছিলাম, তখন কি করবেন? ফিরিয়ে নিতে পারবেন কি আজকের এই কথাগুলো? পারবেন কি চোখের দিকে তাকিয়ে বলতে, ভুল করেছি? জানেন তো, একটা কথা খুব শোনা যায়, বন্দুকের গুলি আর মুখের বুলি দুটোই একবার বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। আজ আপনার কথাগুলোও ঠিক সেরকমই আঘাত করেছে আমাকে। আপনার কথায় আজ যে ক্ষত তৈরি হয়েছে আমার মনে, সেটা শুধু গভীর না, সেটা এমন একটা দাগ যেটা হয়তো সারা জীবনেও শুকাবে না। আপনি তো আজ সন্দেহ করলেন, অবিশ্বাস করলেন, অথচ আমি শুধু চেয়েছিলাম বিশ্বাসটুকু। এটুকু কি খুব বেশি ছিল? প্রত্যাশার বলা প্রতিটি শব্দ শানিত তীরের মতন নীরবের বুকে বিঁধল। নীরব হয়ে দাঁড়িয়ে রইল। প্রত্যুত্তর দিয়ে পারল না। নিজেকে এলোমেলো লাগছে ওর। হতাশ শ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল। প্রত্যাশা হাঁটু ভেঙে ধপ করে ফ্লোরে বসে পড়ল। দুই হাতে মুখ চেপে ঝরঝরিয়ে কাঁদতে লাগল। চার দেয়ালের নিস্তব্ধতায় কান্নার শব্দ প্রতিধ্বনিত হয়। কান্নার চোটে ফ্লোরে বসে থাকা ছোট্ট ভাঙা শরীরটা কাঁপছে অবিরাম। রাতের অন্ধকারে নীরব ছাদে দাঁড়িয়ে মাথার ভেতর তীব্র শব্দের মতো বাজছে প্রত্যাশার কথা। আবার না চাইতেও ওই ছবিগুলো চোখের পর্দায় ভেসে উঠছে। তক্ষুনি রাগটা মাথা চারা দিয়ে উঠতে চাইছে। নিরিবিলি পরিবেশে নীরব ভাবতে লাগল, নিজের উপরও তার কম রাগ হচ্ছে না। মনের এক কোণে নিজেকে নিয়েই প্রশ্নের উদয় হল, খুব বেশি রিয়াক্ট করা হয়ে গেল না তো? আরেকটু ধৈর্য ধরে সবটা যাচাই করা উচিত ছিল নয় কি? আসলে হঠাৎ করে এমন সেন্সিটিভ ছবি দেখলে যে কারোরই স্বাভাবিক থাকার কথা নয়। মানুষ তো, রোবট নয় তো। আকস্মিক রিয়াক্ট করা অস্বাভাবিক নয়। তবুও কিছুটা অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে। রাতে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে আসে। এক বুক ভারী কষ্ট নিয়ে পাশের সোফায় মাথা এলিয়ে দেয় প্রত্যাশা। হাতটা মাথার নিচে গুজে ভাবনার ভাঁজে হারিয়ে যায়। কখন যে চোখ দুটো বন্ধ হয়ে আসে টেরই পায় না। ওভাবেই একসময় ঘুমে ঢলে পড়ে। নতুন ভোরের সূচনা হয় বিষাদে। জানালার ফাঁক গলে আসা একফালি রোদের আলো চোখ মুখে পড়তেই ধড়ফড়িয়ে ওঠে প্রত্যাশা। চারপাশে চোখ বুলিয়ে খুঁজে বেড়ায় কাঙ্ক্ষিত মুখটিকে। কোথাও নেই সে। এমন সময় ওয়াশরুম থেকে পানির শব্দ ভেসে আসলো। পর মুহূর্তেই খট করে দরজা খোলার আওয়াজ এলো। নীরব বেরিয়ে আসে। এক ঝলক তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নেয় প্রত্যাশা। এদিকে সারাটা রাত যে নির্ঘুমে কেটেছে নীরবের, তা ওই লাল চোখ দুটো প্রমাণ দিচ্ছে। নীরব টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, 7:30 বাজে অলরেডি। ইচ্ছেকে বাসায় দিয়ে আসতে হবে, ওর স্কুল আছে। তুমিও রেডি থেকো, তোমাকেও নামিয়ে দিয়ে যাব। বাড়তি ঝামেলা করার থেকে একসাথেই ড্রপ করে দিব। প্রত্যাশা ভেতরে ভেতরে তীর্যক হেসে মনে মনে বললে, এতটাই ঘি না করেন যে চোখের সামনে থেকে সরাতে এত সকাল সকাল বিদায় করার তোড়জোড় শুরু করেছেন। খাবার টেবিলে এক লোকমা খাবার মুখে তুলে গলাধকরণ করতে খুব কষ্ট হচ্ছে প্রত্যাশার। গলা দিয়ে খাবার নামতে চাইছে না। ওদিকে নীরব তো আগেই মাকে বলল, এত তাড়াতাড়ি সে ব্রেকফাস্ট করবে না। ইচ্ছেকে যেন ফাস্ট রেডি করিয়ে দেয়া। ওদেরকে দিয়ে অফিসে গিয়ে সে কিছু একটা খেয়ে নিবে। পানি দিয়ে মুখের খাবার কোনো রকমে গিলে প্রত্যাশা ঝট করে উঠে দাঁড়াল। ইচ্ছেকে চেয়ারে বসিয়ে পাশে দাঁড়িয়ে মাছ বেছে বেছে গালে তুলে খাইয়ে দিচ্ছিলেন নিহারিকা। প্রত্যাশাকে খাবার রেখে উঠতে দেখে সহসাই শুধালেন, সে কি খাবার রেখে উঠছ যে? কিছুই তো খেলে না। প্রত্যাশা অজুহাত দিয়ে বলল, আসলে এত সকাল সকাল নাস্তা করার অভ্যেস নেই তো, তাই খেতে পারছি না। অল্প করে কিছু খাও। এগুলো ভালো না লাগলে বলো, পরীকে বলি অন্য কিছু বানিয়ে দিতে। প্রত্যাশা মাথা নাড়িয়ে বলল, না মা, তার দরকার নেই। আমার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। আচ্ছা তাহলে ফ্রুটস জুসটা নাও। শাশুড়ির এত মমতায় প্রত্যাশার চোখের কোণ চিকচিক করে উঠল। আড়ালে কান্না লুকাল।
বল অপরাধীর মতো করে, আসলে মা আমার শরীরটা একটু কেমন যেন লাগছে। জোর করে কিছু খেতে গেলে বমি পাবে। আর আমাকে এত করে বলার কিছু নেই। আমার খেতে মন চাইলে আমি তো হাত দিয়েই নিয়ে খাই। কি নিজেকে স্বাভাবিক দেখাতে কথাগুলো বলে জোর করে ঠোঁটের কোণে হাসি টানে প্রত্যাশা। নিহারিকা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার চোখের পাতা ভারী, তারপর চোখ দুটোও লাল লাগছে। শরীর ঠিক আছে তোমার? অতিরিক্ত কান্নার ফলে এমন হয়েছে। প্রত্যাশা হেসে বলল, ঠিক আছি, তেমন কিছুই না। ওই একটু মাথাটা ধরেছে তাই। শর্মিলা কিচেন থেকে বেরিয়ে শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন। বললেন, মাথা ধরেছে তাহলে এত সকাল সকাল তোমার যাওয়ার কি তাড়া? ইচ্ছের না হয় স্কুল আছে। মিস গেলে ওর মা আবার কথার তৈরি করবে। তুমি আজ থাকো, পরে পাছে যেও। নীরবকে বলি তোমাকে যেন কাল পরশু দিয়ে আসে। খুব প্রত্যাশার বুক ভার হয়ে আসছে। তড়িঘড়ি করে বলল, না ছোট মা, বলবেন না প্লিজ। আসলে আমার প্রাইভেট আছে, কদিন পরেই তো পরীক্ষা। প্রাইভেটে পরীক্ষা চলছে, আজ বিকেলেও আছে। মিস গেলে নিজেরই ক্ষতিক্ষ গডগড করে মিথ্যে বলার চেষ্টা করে প্রত্যাশা। যদিও অল্প কদিন পরেই পরীক্ষা, তবে পড়াশোনা নিয়ে সিরিয়াস হওয়ার মেয়ে ও কোনো কালেই ছিল না। ইচ্ছেকে রেডি করে নিহারিকা বললেন, প্রত্যাশা, নীরব দেখো রুমে আছে। যাবেই যেহেতু তাহলে আর দেরি করার কি দরকার? ইচ্ছের স্কুলের টাইম হয়ে আসছে আবার। নীরবকে বলো ইচ্ছে রেডি। খুব প্রত্যাশা দীর্ঘশ্বাস ফেল। ইচ্ছের কাঁধে দুই হাত রেখে বলল, ইচ্ছে তোমার পাপাকে গিয়ে বলো আমরা রেডি। ও ইচ্ছে ঘাট কাত করে জবাবে আচ্ছা বলে। নীরব ইচ্ছেকে মাঝখানে বসিয়ে দেয়া। প্রত্যাশার সামনে ইচ্ছে, তারপর নীরব। বাইক ছুটে চলেছে শো শো বাতাসের সাথে। প্রত্যাশার মনে হয় একদিনেই যেন দুজনের মাঝে চীনের মহাপ্রাচীর দাঁড়িয়ে গেছে। এই প্রাচীর ভাঙা কি আদৌ সম্ভব? বাড়ির গেইটের সামনে বাইক থামায় নীরব। মুখে একটাও কথা নেই। প্রত্যাশা নেমে দাঁড়ায়। ইচ্ছের মাথায় হাত বুলিয়ে মুখে ম্লান হাসি নিয়ে বলে, বাই। ইচ্ছে খুব নীরব, সৌজন্যমূলক কিছু বলল না। প্রত্যাশাও অদ্ভুত এক জড়তায় চুপ করে রইল। পা বাড়াতে গিয়েও হঠাৎ থেমে যায় প্রত্যাশা। নীরব আচমকা বলে উঠল, সুস্থ তোমাকে নিয়ে গিয়েছিলাম, অমনি সুস্থ তোমাকে রেখেও গেলাম। যেটা আমার দায়িত্ব ছিল। খুব প্রত্যাশার পা জোড়া থেমে গেল। ফিরে তাকিয়ে নীরবের চোখে চোখ রাখল। ভেতরের চাপা কষ্ট নিয়ে মিহি কণ্ঠস্বরে বলল, আমি জানি আমি অনেকের কাছেই বিরক্তিকর, তবুও আজ একটা কথা জানতে ইচ্ছে করছে। আমি কি খুব বেশি উচ্ছৃঙ্খল? আমি কি খুব বেশিই বেপরোয়া? নীরব নিশ্চুপ, নিরুত্তর। প্রত্যাশার বুক চিডে দীর্ঘশ্বাস বেরোল। ও উত্তরের অপেক্ষাও করল না। প্রশ্নগুলো রেখে ওর মতো চলে গেল। বট কদম ফেলে লহমায় চোখের আড়ালে। ইচ্ছেকে বাসায় দিয়ে অফিসে আসতে আসতে নীরবের 9টা পার হয়ে যায়। নিজের অফিসকক্ষে চেয়ারে গা এলিয়ে চোখ বুজে বসে নীরব মনে মনে একের পর এক প্রশ্ন তৈরি করছে। একটা প্রশ্নেরও সঠিক উত্তর নেই। ভাবছে রীতিমতো, ছবিগুলো সেন্ড করল কে? ছবির দৃশ্য যা বলছে তা কি সব সত্যি? নাকি আমাকে বিভ্রান্ত করতে কেউ এসব করেছে? আর কে সে? তার উদ্দেশ্যই বা কি? ঘুরে ফিরে একটা নামই মস্তিষ্কে সিগন্যাল দেওয়ার মতো বারবার আসছে। এসবের পিছনে কি সার্থক? কারণ ওই তো প্রত্যাশাকে পছন্দ করত, আর ছবিগুলোও তো ওরই সাথে। নীরব সোজা হয়ে বসল। টেবিলের উপর হাত দুটো নামাল। টেবিলের উপর থাকা অফিসিয়াল ফাইল খুলতে গিয়েও আজ এক পাশে ঠেলে রাখল। ফোন ওপেন করল। ফাটা গ্লাস কাল রাতের রাগক্ষোভকে আবার স্মরণ করিয়ে দিল। নীরব সেই নম্বরে কল করল। ওপাশ থেকে মেয়েলি মিষ্টি গলা এলো, দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরের সংযোগ প্রদান সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর ডায়াল করুন। কি নীরব অবাক হল না, কারণ কাল রাতেও কল দিয়ে বন্ধ পেয়েছে। নীরব ত্রস্ত কল লিস্ট থেকে একটা নম্বরে কল লাগাল। রিসিভ হতেই আদেশের সুরে বলল, আমি এখনই আপনাকে একটা নম্বর মেসেজ করব। দয়া করে যাচাই করে দেখবেন নম্বরটা কোনো আইডির নামে রেজিস্টার করা হয়েছে, কখন কোথায় সিমটা অ্যাক্টিভ হয়েছে। সবকিছু বিস্তারিতভাবে আমাকে জানাবেন। রিপোর্টটা আমার চাই। I need the full report as soon as possible. This is urgent. No delays, please go.